আমাকে কো-হোস্ট অ্যাক্সেসটা দিন। রেকর্ডিংটা আপাতত পজ রেকর্ডিংটা করে রাখেন। আচ্ছা, এটাই বলতে স্টপ করে চাচ্ছিলাম, রাখেন একবারে। পজ রাখবো কিনা। আমার মনে হয় দরকার নেই। রেকর্ডিং। ওকে। রেকর্ডিংটা হচ্ছে and আমার মনে হয় সবাই মিউট করে দিলে আমরা একটু বেটার শুনতে পারতাম, বাচ্চাদের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ। শাম্মা আপু, আপনি যদি একটু কাইন্ডলি হেল্প করেন, যারা মানে যাদের ইয়ে থেকে নয়েজ আসতেছে ডিভাইস থেকে, একটু কাইন্ডলি জি মিউট ভাই, করুন। আমি যারা কথা বলছে না তাদেরকে মিউট করে দিয়েছি। ওকে। তো আমরা ওয়েট করতেছিলাম সবাই জয়েন করার জন্য আর কি। তো অলমোস্ট 60 জনের বেশি জয়েন করে ফেলেছেন। আই গেস 100 বা এর আশেপাশে হয়তো জয়েন করবে। এন্ড যারা জয়েন করতেছি আমরা একটু প্রিপারেশন নিয়ে রাখি যে নেক্সট মোটামুটি 1 ঘন্টার মতো সময় আমরা এখানে স্পেন্ড করব আর কি। তো আমরা সিক্রেটস অফ হাউ স্টুডেন্টস লার্ন বেস্ট, বা শিশুরা আসলে কোন মাধ্যমে খুব ভালো শেখে, এইটার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে ওয়েবিনারে। এন্ড পাশাপাশি আপনারা যারা টিচার হইতে চান বা অলরেডি টিচিং প্রফেশনে আছেন, একটু স্কিল ডেভেলপ করতে চান নিজের, তো আপনার জন্য আমরা টিচার্স টাইম থেকে কি কি অপরচুনিটিস রেখেছি সেইগুলা কিছু ইনফরমেশন আমরা আজকের সেশনে শেয়ার করব। তো সবাই একটু সময় নিই তাহলে, 1 ঘন্টা টাইম আমরা ধরে রাখতেছি। অ্যান্ড অন্য কোনো দিকে ফোকাস না করে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করব। অ্যান্ড আশেপাশে যদি খাতা কলম কিছু একটা থাকে ওইটা সাথে নিতে পারি, সো দ্যাট ইম্পর্টেন্ট কোনো বিষয় আলোচনা করা হলে আপনার যদি মনে হয় যে এটা নোট করা দরকার আছে, সেক্ষেত্রে আপনি এটা নোট নিয়ে নিতে পারেন আর কি। তো ওকে, আমি প্রথমে জাস্ট আমার পরিচয়টা দিয়ে শুরু করি তাহলে। আমার আচ্ছা, নয়েজ আসতেছে এখনো। শাম্মা আপু, কাইন্ডলি আপনি একটু এটা চেক করবেন। এন্ড আমি জাস্ট একটু ট্রাই করি যে ইয়েটা করা যায় কিনা, লাইভটা স্টার্ট করা যায় কিনা। 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি সবার থেকে। ভাইয়া, অ্যাডমিনকে বলেন সবাইকে সাউন্ড অফ করে দিতে। হ্যাঁ আপা, ওইটা ওইটা করা হচ্ছে, বাট ওই যে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ অন করে আনমিউট করে এরপর কথা বলা শুরু করে দেয় আর কি। সরি, মনে হয় না জুম আজকে অ্যালাউ করবে লাইভ করার জন্য। জুম থেকে বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে রিসেন্টলি। হয়তো লাইভটা স্টার্ট করা পসিবল হবে না। বাট আমরা যেহেতু রেকর্ডিংটা রাখতেছি, তো চেষ্টা করবো এটা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করে দেওয়ার জন্য, এন্ড আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও দিয়ে দেওয়ার জন্য। ওকে। সো আমি জাস্ট শুরুতে আমার একটু পরিচয়টা দিয়ে স্টার্ট করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি লাইট অফ হোপে আছি ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে। অ্যান্ড আমাদের যে টিচার এবং প্যারেন্টদের জন্য ট্রেনিং প্ল্যাটফর্মটা আছে টিচার্স টাইম, এটাতে ব্র্যান্ড লিড হিসেবে আছি আর কি। তো আমি মোটামুটি 7-8 বছর ধরে এই সেক্টরটাতে কাজ করতেছি। স্টার্ট করছিলাম হচ্ছে বাচ্চাদেরকে ক্রিয়েটিভ কিছু অ্যাক্টিভিটি করানো দিয়ে আর কি, আমাদের যে কিডস টাইম ইনিশিয়েটিভটা আছে ওইখানে পার্ট টাইম টিচার হিসেবে। বাট পরবর্তীতে আমি গ্রাজুয়েশনের পরে ফুল টাইম জয়েন করি। এন্ড দেখা গেছে যে বিভিন্ন সময় বাচ্চাদের সাথে কাজ করা, পাশাপাশি এই যে ট্রেনিং সেকশন গুলাতে কোঅর্ডিনেট করা, ফ্যাসিলিটেট করার মাধ্যমে আমার এইখানে মোটামুটি একটা স্কিল ডেভেলপ হয়েছে। এন্ড একটা এক্সপিরিয়েন্স আছে যেটা দিয়ে আমি চেষ্টা করি আসলে এই কমিউনিটিটাতে একটু হেল্প করার জন্য আসলে যতটুকু পসিবল হয়। তো আমি পড়াশোনা করেছি ঢাকা কমার্স কলেজ থেকে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এন্ড আমার এডুকেশন বা হচ্ছে এই যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করার যে বিষয়গুলা, টিচার প্যারেন্টদের ট্রেনিং নিয়ে কাজ করার যে বিষয়গুলো, এইগুলা নিয়ে আমি ছোটখাটো বেশ কিছু ট্রেনিং করেছি ন্যাশনাল এন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্মস থেকে। ওইগুলার থ্রুতেই কিছুটা স্কিলড হয়েছি আর কি, যতটুকু চেষ্টা করছি আর কি। এন্ড পাশাপাশি এটা তো যেহেতু কন্টিনিউয়াস প্রসেস লার্নিংটা, তো চেষ্টা করছি নতুন নতুন জিনিস বিভিন্ন সময় শেখার জন্য আর কি। তো এই যে ওয়েবিনার যেগুলা হয়,
পাশাপাশি আমাদের কোর্সের সেশন গুলো যখন থাকে আমি ওইগুলোতে পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করি আর কি, নিজে নতুন কিছু জিনিসপত্র শেখার জন্য। সো ওকে, আমি একটু ছোট করে আপনাদেরকে টিচার্স টাইমের ওভারভিউটা দিই, দেন আমরা হচ্ছে আজকের সেশনে চলে যাব। সো টিচার্স টাইম, অলরেডি এখানে হয়তো অনেকে আছেন যারা টিচার্স টাইম সম্পর্কে জানেন, আমাদের এখান থেকে আগে বিভিন্ন ধরনের কোর্স, ওয়ার্কশপ, সার্টিফিকেট কোর্স এগুলো আপনারা হয়তো করেছেন। বাট যারা জানেন না তাদের জন্য জাস্ট ছোট একটা ওভারভিউ, সেটা হচ্ছে টিচার্স টাইম আমাদের ট্রেনিং এন্ড জব প্লেসমেন্ট প্ল্যাটফর্ম। সো বেসিক্যালি যারা টিচার বা হচ্ছে গিয়ে টিচিং প্রফেশনে আসতে চায় এন্ড টিচিং সেক্টরটাতে নিজের ক্যারিয়ার করতে চায়, তাদেরকে আমরা কোর্স, তারপর হচ্ছে ওয়ার্কশপ বা আমাদের অন্য বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো আছে এইগুলোর থ্রুতে আপ স্কিল করা, এন্ড তাদেরকে বিভিন্ন জায়গাতে, যেহেতু আমাদের বেশ কিছু জব প্লেসমেন্ট পার্টনার আছে এন্ড কিছু স্কুলের সাথে আমাদের ভালো কানেকশনস আছে, সো এইটা মানে এই কানেকশনস গুলো ইউটিলাইজ করে আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন ধরনের জব প্লেসমেন্ট এন্ড হচ্ছে ক্যারিয়ার রিলেটেড সাপোর্ট গুলো দেওয়ার জন্য আর কি। এন্ড কিডস টিচার্স টাইমটা হচ্ছে আমাদের লাইট অফ হোপের একটা ব্র্যান্ড। লাইট অফ হোপ আমাদের মেইন কোম্পানি আর কি। সো এতটুকুই মোটামুটি। এইগুলা নিয়ে পরবর্তীতে হয়তো আমরা যখন কোর্স স্টার্ট করব তখন আরো ডিটেইলে জানা যাবে আর কি কোর্সের আগে, বাট ওয়েবিনারে আমরা আসলে এই জিনিসগুলোতে খুব একটা টাইম স্পেন্ড করতে চাই না। আমরা আজকের যেই ওয়েবিনারের টপিকটা, সিক্রেটস অফ হাউ স্টুডেন্টস লার্ন বেস্ট, এই টপিকটাতে সরাসরি চলে যাচ্ছি। সো আমাদের সাথে আজকের সেশনের জন্য আমাদের ফ্যাকাল্টি হিসেবে আছেন শাহিন আক্তার ম্যাম। আমি ম্যামকে কাইন্ডলি একটু স্ক্রিনে আনবো। ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, সাউন্ড মনে হয় অনেক কম আসছে, বাকিরা যদি একটু রেসপন্ড করতেন। সবাই কি সাউন্ড শুনতে পায়? আমি অনেক কম শুনতে পাচ্ছি মনে হচ্ছে। মোটামুটি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। Sound is very low. অনেক কম শোনা যাচ্ছে, ইটস ভেরি লো, ওকে, সাউন্ড ইজ সো ভেরি লো। ম্যাম, যদি পসিবল হয় জাস্ট আপনি একটু হেডফোনটা মনে হয় ইয়ে করতে পারেন আর কি, মুভ করে দেখতে পারেন আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? এখন এখন বেটার, আগের থেকে মানে বেটার। ক্লিয়ার, জি জি স্পষ্ট? ম্যাম, হ্যাঁ, ম্যাম হ্যাঁ। শুনতে পাচ্ছি আমরা, মোটামুটি ক্লিয়ার আছে আগের থেকে। সো আচ্ছা, ম্যাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমরা যেটা কথা বলতেছিলাম যে আজকের যে ওয়েবিনারের টপিকটা, সিক্রেটস অফ হাউ স্টুডেন্টস লার্ন বেস্ট, সো এটা আমরা শুরু করতে যাচ্ছি। এন্ড আপনার পরিচয়টা জাস্ট একটু যদি আপনি নিজেই এক্সপ্লেন করে দেন, কজ অনেক বড় পরিচয়, আমি আসলে নিজেও শেষ করতে পারবো না আর কি বলে। ম্যাম প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ তাসিন, থ্যাংক ইউ। ওয়েলকাম। আহ আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম। আপনারা যে ইন্টারেস্টেড হয়ে, আমি দেখছি যে ঢাকার বাইরে, ঢাকা থেকে অনেক জায়গা থেকে আপনারা জয়েন করেছেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম আমাদের এই সেশনে জয়েন করার জন্য। আমার নাম শাহিন আক্তার। আমি আসলে এডুকেশন, চাইল্ড সাইকোলজি এবং রিসার্চ, টিচিং এগুলোতেই আমার ক্যারিয়ার। আমি মোর দেন 30 ইয়ার্সের বেশি এই ফিল্ডেই কাজ করছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চাইল্ড সাইকোলজিতে মাস্টার্স করেছি, দেন ঢাকা ইউনিভার্সিটির আইইআর Oh, থেকে। scavenger. Having seems like one or 70 হ্যালো, participants. Not a bad শুনতে number. পান? শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ম্যাম, জি জি, শোনা শোনা ম্যাম, যাচ্ছে। শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। মাঝে কেউ একজন আনমিউট করে কথা হ্যাঁ, বলছিলেন ওই জন্য আমি সম্ভবত, যে বুঝতে কারণে একটু পারছিলাম না, ইন্টারাপশন সরি। হয়েছে। হ্যাঁ, জি। আচ্ছা, ওকে সবাই ম্যাম। একটু মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ, আর আমি ঢাকা ইউনিভার্সিটির আইইআর থেকে এডুকেশনে মাস্টার্স করেছি। এটা তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটির আইইআরই জয়েন করেছিলাম প্রথমে টিচার হিসাবে, সাইকোলজি ডিপার্টমেন্টে, এডুকেশনাল সাইকোলজি ডিপার্টমেন্টে। আর আমি দেশের বাইরে থেকে, এটা হলো অসলো ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট স্কলারশিপে, ওখানে আমি এমফিল করেছি মাল্টিকালচার অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশনে। আর আমি ইউএসএ থেকে সোশ্যাল থেরাপিউটিকের উপরে সার্টিফিকেট কোর্স করেছি। এটা হলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আর আমি তো বললাম যে আমি মোর দেন 30 ইয়ার্স টিচিং, রিসার্চ, এডুকেশন, তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট এগুলোতেই কাজ করছি। হ্যাঁ, কাজ করছি, এখন পর্যন্ত করছি।
আমি ব্র্যাকেই 25 বছর কাজ করেছি, ব্র্যাক আইইডি, ব্র্যাক রিসার্চ, ব্র্যাক ইউনিভার্সিটিতে, লাস্ট ব্র্যাক ইউনিভার্সিটি। এখন তো টিচার্স টাইমের সাথেও আমি ফ্যাকাল্টি হিসাবে আছি। ওনারা যে দুইটা কোর্স, অনেক কোর্সই দেন, তার মধ্যে একটা হলো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোর্স, সেটাতে আমি একজন ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি গত 5 বছর ধরে। আর এখন টিচার ডেভেলপমেন্টের যেটা, সেটাতেও আমি কোর ফ্যাকাল্টি হিসাবে আছি। এই হলো আমার পরিচয়। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা তো নাম দেখেই বুঝে গেছেন যে কিভাবে স্টুডেন্টরা ভালো শিখে, তাই তো? আচ্ছা, আমরা কিভাবে স্টুডেন্টরা বা বাচ্চারা বা চিলড্রেনরা কিভাবে শিখে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কিভাবে শিখি আমরা বা আমি বাচ্চা? বলবো ম্যাম, হ্যাঁ, 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 আমি বলবো। বলবো, বলা লাগবে না, বলেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, আমরা বাচ্চারা সাধারণত দেখে শিখে, তারপরে হ্যাঁ, হ্যাঁ, শুনে শিখে, কিংবা মানে লার্নিং অ্যাপ্রোচটা বেসিক্যালি ওরা কমিউনিকেশনটা এভাবে করে যে আমি যা করছি হয়তো আমাকে অনুকরণ করছে, অথবা মা বাবাকে দেখে শিখছে, বা পরিবেশ থেকে দেখে শিখছে, বা কোনো একটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে সেই ক্যারেক্টারের রোল প্লে আচ্ছা, করে। আচ্ছা, তাহলে রোল প্লে করে, থ্যাংক ইউ। দেখে, পড়ে, এইভাবে শিখছে। হ্যাঁ, ইভেন ছোটরা কেন, আমরা বড়রাও নানাভাবে শিখে থাকি। তো এইটা হলো আমরা কিভাবে শিখি বা শিশুরা কিভাবে শিখে, আমি যদি জিজ্ঞেস করি। তো তারপরেও যদি একটু চিন্তা করেন, দেখেন আমাদের কিন্তু, আমরা অনেকভাবে শিখি, পড়ে, লেখে, দেখে, রোল প্লে বললেন যেটা। কিন্তু আমরা কিন্তু আহ এভাবে শিখি। তারপরেও যেটা, যে আমাদের সবার একটা প্রেফার্ড শেখার ধরন আছে বা প্রসেস আছে। তা এটা কি আপনারা কখনো খেয়াল করেছেন? মানে আমি ধরেন ছবি দেখে বা প্রেফার্ড ভিজুয়ালি, বলতে মানে হ্যাঁ, হ্যাঁ, প্রেফার্ড বলতে আমি যেটা পছন্দ করি, প্রত্যেকেই আমরা শিখছি উম, পড়ে, দেখে, লিখে, রোল প্লে করে, এটা ঠিক আছে, বা শিশুরা এইভাবে শিখে। কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে প্রত্যেকের এক একটা, মানে প্রেফার্ড মানে কি, প্রেফার্ড মানে, বলেন তো প্রেফার্ড কি? আমি যেটা তার পছন্দ করছি, পছন্দনীয় একটা আমার লার্নিং প্রসেসে করে যেটা, এক্সারসাইজ করে। যেটার প্রতি এমফাসিস দিচ্ছি। হ্যাঁ, পছন্দ, এক্স্যাক্টলি। প্রত্যেকেরই আবার একটা পছন্দ আছে। আমি যদি খুব সহজ করে বলি, পছন্দ আছে। তাহলে কি, কেউ হয়তো দেখবেন যে সবভাবেই শিখে, কিন্তু কেউ হয়তো একটু আহ, দেখে ভালো শিখে, কেউ হয়তো দেখবেন যে আপনি যখন কি বলবো, আপনি যখন ধরেন একটা পাওয়ার পয়েন্ট দেখাচ্ছেন, কিংবা একটা ছবি দেখাচ্ছেন, কিংবা একটা ভিডিও দেখাচ্ছেন, সেইটাতে সে ভালো শিখে বা দ্রুত শিখে। আরেকজন হয়তো আপনি লেকচার দিলে বা আপনার লেখাটা পড়ে বা সে নিজে নিজে লেখে ভালো শিখে। আরেকজন হয়তো হাতে কলমে শিখে, তাই না? শেখার ধরন মানে প্রেফার্ড লার্নিং, জি। এইটাকে আসলে বলে লার্নিং স্টাইল। এক একজনের এক একটা স্টাইল আছে। হ্যাঁ, সবভাবেই শিখি, এটা যেমন সত্য। আবার আমাদের এক একজনের দেখবেন যে এক একটাতে বেশি, আমি আর কি ওইটাতে ভালোভাবে শিখি যদি বলি। হ্যাঁ, তাহলে কি হবে, ভালোভাবে শিখি যদি বলি, আমি একটু স্লাইডটা দিচ্ছি, দাঁড়ান। ম্যাম, আমি শেয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমার হ্যাঁ, এখানে ওপেন করা আছে। আমি যে দিলাম তাহলে, আচ্ছা তাহলে দেন। ঠিক আছে, পিডিএফটা থেকে ফুল স্ক্রিন আসছিল না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এখান হ্যাঁ, থেকে ফুল দিয়ে দিচ্ছি, স্ক্রিনে। কোনো হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাব আমি। নেক্সট স্লাইড 2। হ্যালো, উম, হ্যাঁ ম্যাম, স্ক্রিন না, দেখা যাচ্ছে না। স্ক্রিন স্লাইড 2-তে যাব। হ্যাঁ, লার্নিং স্টাইল। তাহলে কি আচ্ছা। আমি যেটা বললাম, যে আমরা দেখে পড়ে অনেকভাবে শিখি, আপনারাও বললেন। এখন এইটা আমি আজকে আমাদের যেটা টপিক, সেটা হলো স্টুডেন্টদের কিভাবে ভালো শিখে, হাউ
স্টুডেন্ট লার্ন বেস্ট। হ্যাঁ, তো আমরা প্রথমে যাই যে কতভাবে শিখে। তো এটার মধ্যে আমি আবার বললাম যে কারো একটা পছন্দ থাকতে পারে, বা কেউ এই পদ্ধতিতে ভালো শিখে, আরেকটাতেও শিখে কিন্তু তুলনামূলক এটাতে সে বেশি পছন্দ করে বা কমফোর্টেবল ফিল করে। তো এইটাকে আসলে লার্নিং স্টাইল বলে মনোবিজ্ঞানীদের ভাষায় বা সাইকোলজিস্টদের ভাষায়, যে প্রত্যেক শিশুর কিছু স্টাইল আছে, লার্নিং স্টাইল বা শেখার ধরন ভিন্ন ভিন্ন হয়। সবাই একভাবে শিখতে পছন্দ করে না, বা মিক্সড পদ্ধতিও থাকতে পারে দুই ভাবে। ধরেন ভিজুয়াল লার্নার্স কারা? যারা হলো দেখে, আমি যেটা বললাম যে ছবি দেখে, চার্ট দেখে, ম্যাপ দেখে, হ্যাঁ, যারা শিখতে কোনো কিছু দেখে ভালো বুঝে বা ভালো শিখতে পারে। আর অডিটরি লার্নার্স তারা হলো যারা শুনে, ধরেন লেকচার শুনে, কিংবা কোনো কিছু স্টোরি টেলিং হতে পারে, কোনো কিছু যারা শোনাটা খুব ভালো, শুনে ভালো শিখে, হ্যাঁ, ভালো বুঝে। আরেকটা আছে কাইনেস্থেটিক বা কিনেস্থেটিক, সেটা হলো কি হাতে কলমে, লার্নিং বাই ডুইং, যখন মানে প্র্যাকটিক্যালি হাতে কলমে ধরে ছুঁয়ে, এই যে মুভমেন্টের মাধ্যমে হাত আর চোখের সমন্বয়ে কাজ করে, প্র্যাকটিক্যাল কাজ করে অনেকে দেখবেন খুব ভালো শিখে। আরেকটা আছে রিডিং অ্যান্ড রাইটিং, এইটাকে ভার্ক মডেল বলে। ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক, রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড কাইনেস্থেটিক। রিডিং অ্যান্ড রাইটিং তো নামটা শুনেই বোঝা যাচ্ছে, এরা হলো কি কোনো কিছু পড়ে, নিজে নিজে পড়ে ভালো বুঝে। বা অনেক মানুষ আছে দেখবেন যে লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই দেখার থেকে লিখে লিখে বুঝে বুঝে নিজে হয়তো নিজের জন্য একটা নোট লিখে বা এরকম করে। তো এইটাকে বলছে লার্নিং স্টাইল। তাহলে এখন প্রত্যেক শিশুর লার্নিং স্টাইলটা বা শেখার ধরনটা ভিন্ন থাকে, অথবা দুইটা বা তিনটা একত্রে মিক্সড হতে পারে, যে ভিজুয়ালও আছে অডিটরিও আছে, সমান সমানও হতে পারে। হ্যাঁ, এমন নয় যে, কিন্তু কোনো একটা হয়তো ডমিনেট করে। যে ধরেন আমি হয়তো আমি যদি বলি আমার কথা, আমি না খুব দেখে আর হলো কি বলবো, দেখে আলাপ আলোচনা করে ভালো শিখি। নিজে নিজে পড়ার থেকে কেউ যদি আমার সাথে আলাপ আলোচনা করে বা একটু কথা বলি, কোয়েশ্চেন করি, তাহলে আমি ভালো বুঝি, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার হয়। তো এইটাকে সাইকোলজিস্টরা বলেছেন লার্নিং স্টাইল। তাহলে আমরা আমরা যদি জানি অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ এডুকেটর, অ্যাজ এ টিচার, আমরা যদি বুঝি লার্নিং স্টাইলটা, কিভাবে বুঝবো? এখন আপনারা বলবেন আপা তাহলে কিভাবে বুঝবো? বুঝবো এইভাবে, আমি যদি একটা বাচ্চার ক্লাস নিতে থাকি, অবজারভেশনের মাধ্যমেই আমি বুঝবো এই বাচ্চাটা না আসলে ছবি আঁকায় ভালো, বা ছবি এঁকে ভালো বুঝে, বা এ পড়তে পারে, এ নিজে নিজে লিখতে পারে। তাহলে আমরা এইভাবে বুঝতে পারি না কার লার্নিং স্টাইলটা কোন দিকে বেশি ভালো। এখন আমি টিচার প্যারেন্টস হিসাবে যদি আমি নিজে লার্নিং স্টাইলটা জানি, তাহলে কি হবে? তাহলে আমি একটা ক্লাস নেওয়ার আগে বা একটা সেশন নেওয়ার আগে, বা আমার বেবিকে আমি পড়ানোর আগে, আমি একটা টপিকে বিভিন্ন মেথডে যাব, বিভিন্ন স্টাইলে। কেন যাব বিভিন্ন মেথডে? কারণ এক একজনের স্টাইল এক এক রকম থাকতে পারে। কেউ হয়তো দেখে ভালো শিখছে, কেউ হয়তো শুনে ভালো শিখে, কেউ হয়তো হাতে কলমে কাজ করে ভালো শিখে। তাহলে আমি কি করব? আমি যখন লেসনটা নিব, কোনো সেশন নিব, তার আগে আমি একটু সময় দিব, লেসনটা নিয়ে প্ল্যান করব। আমরা বলি না লেসন প্ল্যান করি, একটা প্ল্যান করব যে আজকে আমি কোন টপিকটা পড়াবো, তাহলে আমি কি কি পদ্ধতিতে যাব। তাহলে কি আমি যত বেশি এখান থেকে পদ্ধতি বা স্টাইল গুলা নিতে পারবো আমার মেথোডোলজিতে, টিচিং লার্নিং মেথোডোলজি বা স্ট্র্যাটেজি বলেন, আমি যত নিব, তাহলে আমি কাউকেই খুব একটা বঞ্চিত করছি না। কারণ একটা ক্লাসরুমে বিভিন্ন লার্নিং স্টাইলের কি শিশুরা থাকে, তাই না? কেউ আমি বলছি যেটা, কেউ শুনে, কেউ দেখে, কেউ হাতে কলমে কাজ করা। তাহলে একটা টপিক এমন ভাবে আমরা টপিক গুলা নিব, আমাদের লার্নিং এর, আচ্ছা, শিক্ষার উদ্দেশ্যটা কি? খালি কি কন্টেন্ট পড়ানো? হ্যাঁ, শিক্ষার উদ্দেশ্য কি? লার্নিং এর অবজেক্টিভটা কি? উদ্দেশ্য হচ্ছে আচরণের পরিবর্তন। হ্যাঁ, না, আচরণের পরিবর্তন অবশ্যই, যেটা, আমি যা দিচ্ছি সেটা হ্যাঁ, আমরা যা ডেলিভারি করছি বাচ্চারা যেন সেটা বুঝতে পারে, এবং মানে ওয়ে অফ অ্যাপ্রোচটা যেন কমিউনিকেটিভ হয়, যে আমি যা দিচ্ছি সে যেন নিয়ে সে আবার যেন আমাকেও দিতে পারে, ফিডব্যাকটাও যেন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ Also, we আপু। can share our knowledge.
হ্যাঁ, আমরা আমাদের নলেজটা শেয়ার করছি, শেয়ার কিন্তু করতে so that they হ্যাঁ, can develop আ- by themselves, right? আচ্ছা, থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, এটা আপনারা যে একজন বললেন লার্নিং হলো আচরণের পরিবর্তন, রাইট। আমি খুবই খুশি হয়েছি এটা বলাতে। মানে লার্নিং, শিক্ষণ কিন্তু খুবই, মানে একটা লোক চুরি করলো, এটা কি শিক্ষা? এটা কি শিক্ষণ? না, আমাদের ইতিবাচক পরিবর্তন, জি, এইটা ইতিবাচক আমরা পরিবর্তন। সাইকোলজি বা বিজ্ঞানের ভাষায় এটাকে শিক্ষণ বলবো না। আমরা ওই যে বললেন আপা, আচরণের পরিবর্তন, এমন একটা কিছু আমাকে লার্নিং তখনই বলবো বা শিক্ষণটা তখনই বলবো যখন আমার আচরণের মধ্য দিয়ে, আমার কাজের মধ্য দিয়ে প্রকাশ পাবে, যেটা দেখা যাবে, সেটা হলো শিক্ষণ। হ্যাঁ, আমি দেখতে পাবো আচরণে প্রকাশ এবং ইতিবাচক, পজিটিভ একটা পরিবর্তন। চুরি করা কিন্তু শিক্ষণ না। ঠিক আছে, জাস্ট এটা আমার এখানে প্রসঙ্গ না, আপনারা আচরণের পরিবর্তন বললেন বলে আমি বললাম। আর আপনারা বললেন আমার নলেজটা, ঠিক আছে, আমি তো নলেজটা দিব। অনেক মানুষ আছে দেখবেন, অনেক নলেজ, কিন্তু সে ডেলিভারিটা কিভাবে দিবে, বাচ্চার কাছে কিভাবে পৌঁছাবে, কিভাবে তাকে এনগেজ করবে, এইটাতে সে ব্যর্থ। তাহলে কি আমার নলেজ থাকলেও লাভ আছে? আমি ডেলিভারি, তাহলে আমার স্ট্র্যাটেজিটা জানতে হবে, কৌশলটা জানতে হবে, টিচিং লার্নিং মেথডটা। এই জন্য বললাম যে এক একজনের লার্নিং স্টাইল, টিচারেরও লার্নিং স্টাইল ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আমি একটা সেশনে যদি অ্যাজ এ টিচার আমি আমার শিশুদেরকে কনসিডার করি, তাহলে একটা টপিক আমি বিভিন্ন ভাবে প্রেজেন্ট করব। কারণ তাহলে কাউকেই বঞ্চিত করব না। যিনি দেখে শিখেন, সে হয়তো আমার ভিডিও দেখে শিখবে অথবা পাওয়ার হ্যাঁ, পয়েন্ট দেখে কারো শিখবে। ক্ষেত্রে আমরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস দিয়ে শেখাতে পারি, হ্যাঁ, কেউ আবার হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, লেসনে অন্য হ্যাঁ, লেসন দিয়ে টেকনিক অ্যাপ্লাই করে হ্যাঁ, শেখাতে এই পারি। জন্য দুই তিনটা মেথড, এই জন্য আমি লার্নিং স্টাইলে গেলাম। আমার তো আরো আলোচনা আছে। নেক্সট, নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তাহলে ভিজুয়াল লার্নার তো আমরা বলেই ফেলছি, ছবি দেখা। এখানে আর কি একটু পিকটোরিয়াল উপস্থাপন বা প্রেজেন্টেশন, যে তারা হলো সব সময় কোনো কিছু দেখে, ইভেন কোনো কিছু যখন কানে শুনতে থাকে কোনো লেকচার, ওরা না চোখের সামনে হয়তো বইটা খোলা থাকলে ভালো বুঝে, মানে দেখলে ভালো শিখে। এটা নেক্সট। অডিটরি, এইটা সেম, আমি এক কথায় বলে দিলাম, শুনে। যারা খুব লেকচার শুনে, যারা হলো, হ্যাঁ, কথা বলতে পছন্দ করে, গ্রুপ ডিসকাশন, আলোচনা, এইসব লোকের হলো অডিটরি লার্নার্স বলা হচ্ছে। যারা শুনতে পছন্দ করে, অন্যের কথা শুনে নিজের কথা বলতে পছন্দ, শোনা বলা সবকিছু, এইটা হলো অডিটরি। নেক্সট। কাইনেস্থেটিক, যেটা হাতে কলমে করা যায়, যেটার জন্য মুভমেন্ট দরকার হয়। আমি একটা ইজি উদাহরণ আপনাদেরকে বলি। এমন অনেক মানুষ দেখবেন যে পড়ে, হেঁটে হেঁটে পড়ে, খেয়াল করেছেন? আমি কিন্তু নিজেও এরকম কাইনেস্থেটিকে, মানে কি, আমি যখন পড়ি কোনো কিছু খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ, আমি হয় মাথা ঝুঁকায় ঝুঁকায় পড়ি, কিংবা হাত পা নাড়িয়ে পড়ি, বা হেঁটে হেঁটে পড়ি, তাহলে আমার ওইটা আমার মোটিভেশন ক্রিয়েট করে, আমার আগ্রহ সৃষ্টি হয়। হ্যাঁ, সেটা হলো যাদের একটা মুভমেন্টের সাথে, যারা ভালো শিখে, যেমন হাতে কলমে কাজ করা, প্র্যাকটিক্যাল ওয়ার্ক করা, কিংবা নিজের হাতে করে করা, সেইটা হলো কাইনেস্থেটিক লার্নার। নেক্সট। রিডিং রাইটিং, এটা তো নামটা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, কেউ কেউ আছে খুব পড়তে, দেখবেন যে তারা না, আপনি বললেন বা দেখালেন অত বেশি গ্রাহ্য করে না, তারা না নিজে নিজে পড়ে, চুপ চুপ করে চিন্তা করে, আবার নিজে নিজে লেখে, কি পড়লো এটা পুরাটা একটা প্যারা নিজের মতো করে লেখে, এইভাবে ভালো শিখে। তাহলে কি, তাহলে এইটাকে মনোবিজ্ঞান বা ইয়ের ভাষায় লার্নিং স্টাইল বলে। এবং আমরা এই এক একজনের মধ্যে এক একটা লার্নিং স্টাইল প্রখর থাকে, এই চারটার মধ্যে সব, মানে এখানে চারটা ভাবেই আপনি শিখেন হয়তো, কিন্তু কোনো একটা বেশি হয়তো আপনাকে ডমিনেট করছে, বা আপনার প্রেফার্ড বা আপনার পছন্দ। আপনাকে ছবি দেখালে হয়তো আপনি ভালো শিখছেন, কিংবা আপনি নিজে লিখলে হয়তো ভালো শিখছেন। এইটাই হলো লার্নিং স্টাইল, এক একজন এক এক ভাবে শিখে। সেইটা হলো মনোবিজ্ঞানীরা মনে করেন যে শিশুদের মধ্যে লার্নিং স্টাইলও এক একটা ডমিনেটিভ থাকে, যেটা বা দুইটা তিন বা দুইটা মিক্সডও থাকতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনি যখন একটা লেসন প্ল্যান করবেন, আপনার প্ল্যানের মধ্যে টিচিং লার্নিং মেথড একটা না, খালি লেকচার। আমাদের মানে ট্র্যাডিশনাল ক্লাস কি হয়, টিচার লেকচার দিয়ে যায়, টিচার অনেক জানেন, কিন্তু বাচ্চার কাছে পৌঁছাতে পারেন না, বাচ্চাকে এনগেজ করতে পারেন না, মোটিভেট করতে পারেন না। আচ্ছা,
এইবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে আপনারা যদি একটু চিন্তা করেন, আই এম শিওর যে আপনাদের সবার জীবনে এমন একজন টিচারের চেহারা বা ছবি বা ওই টিচারকে এখনো মনে রাখছেন, আছে এরকম? সবার জীবনে আমার মনে হয় কেউ না কেউ একজন আছে, জি আপা, যে জি আপা। যে টিচারকে আপনি খুব পছন্দ করতেন। আচ্ছা, কেন পছন্দ করতেন আপা? কিসের জন্য ভালো লাগতো? হয় না এক একজনকে খুব ভালো লাগে, কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, ওদের বলেন। কথা আমরা বুঝতে পারতাম, মানে টপিকটা সুন্দর করে বুঝাতে পারতো। আচ্ছা, ভেরি গুড। আর কেউ মানে কিছু বলবে ক্লাসে না? ওই রকম টিচারের ক্লাসে কখনো ভয় লাগতো না, আমরা কনফিডেন্টলি ভেরি গুড, আমাদের ইয়েস। সব কোয়েশ্চেন গুলা আমরা শেয়ার করতে পারতাম, আমাদের যেটা সমস্যা আমরা ওটা শেয়ার করতে পারতাম। টিচারও আমাদের ফিডব্যাক গুলা নিত, ওই টিচার গুলাকে আমরা মনে রাখছি। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? অন্য আপা, আপা দুইটা পয়েন্ট বললেন, আর কোনো আমার পয়েন্ট আছে? আমার টিচার ছিল একদম সহজেই বোঝাতে পারতো, আচ্ছা, সহজ ভাবে। সহজে। তাহলে আমরা কি পারলাম দেখেন, জীবনে দাগ কেটে আছে। কবে কেউ হয়তো স্কুলে পড়ে আসছেন, আমার যেমন পার্সোনালি একটা স্কুলে, আমার স্কুলের টিচারকে আমি এখনো মনে রাখছি। মানে এত ভালো ছিল, খুব আদর করে কথা বলতো, সব সময় কেয়ারই ছিল। হ্যাঁ, এরকম সবার জীবনে একজন না একজন। এই যে বললেন কেন পছন্দ করতেন, হয়তো খুব সহজ করে বুঝাতো। আরেকজন বললেন আপা, তার ক্লাসে আমি কোনো ভয় পেতাম না, কারণ সে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যেখানে আপনি নির্ভয়, ইমোশনালি আপনি কমফোর্টেবল ছিলেন, তাই না? তাহলে দেখেন আমাদের প্রত্যেকের জীবনে ওই লার্নিংটা বা ওই শিক্ষকের লার্নিংটা মনে দাগ কেটে থাকে, কারণ তার ডেলিভারি প্রসেসটা ভালো ছিল, বা সে আমাকে এনগেজ করতে পারতো, বা সে হলো কি বলছেন যে আমি আমি একটা ফ্রি থাকতে পারতাম তার ক্লাসে। মানে প্রশ্ন করলে বকা দিবে না। নর্মালি কি আমাদের ক্লাসে আমরা এইভাবে সবাই, আমিও এইভাবে অভ্যস্ত, যে আমাদের টিচাররা ছিল এই চুপ করে বসো, এই কথা বলবা না, যে ভালো পারে দুই একজনকেই খালি ধরে, হ্যাঁ, আর সবাইকে ধরে না। বা বকা বা ভয়, অনেক টিচারের ক্লাসে ভয়ে কথা বলতাম না, ভুল হলে দিবে বকা। হ্যাঁ, এই যে একটা ভীতি, তার মানে আমি ইমোশনালি সেফ ফিল করতাম না, তাই না? তাহলে আমরা এবার যাই। এইবার কিন্তু আমাদের টপিকটার ভিতরে আমরা আরেকটু ঢুকে যাচ্ছি, সেটা হলো কি, আমরা এতক্ষণ বললাম বাচ্চারা আহ, শিখে, হ্যাঁ, বিভিন্ন ভাবে। আমরা বললাম লার্নিং স্টাইল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং স্টাইল আছে। এখন আমরা জানলাম যে আচ্ছা, তাহলে খুব ভালোভাবে কিভাবে শিশুরা শিখে, হাউ চিলড্রেন লার্ন বেস্ট। মানে ওরা ওগুলা তো বিভিন্ন শেখার ধরন, শেখার স্টাইল বললাম। এবার বললাম প্রথম যেটা আসে সেটা হলো অ্যাক্টিভ লার্নিং, তারপরে আসে সোশ্যাল লার্নিং, ইমোশনাল লার্নিং, ইমোশনাল সেফটি এখানে লিখছি, বা লার্নিং হতে পারে ইমোশনাল। আর আরো আছে কয়েকটা পয়েন্ট, তাহলে আমরা একে একে যাই। অ্যাক্টিভ লার্নিংটা কি? অ্যাক্টিভ লার্নিংটা কি আপা? এখানে কোনো সরাসরি হ্যাঁ, বলেন। বাচ্চারা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ভেরি গুড। Yeah. আপনার ভার্বের হ্যাঁ, মতো অ্যাকশন থাকবে। আচ্ছা, অ্যাক্টিভ লার্নিং। হ্যান্ডসাম আচ্ছা, অ্যাক্টিভিটিস। আমি না সব আপাদের ভয়েস শুনতেছি, কোনো ভাইয়া কি জয়েন করেছেন? ভাইয়া, তাহলে তো ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে। জি, ভাইয়ারা কেউ কোন কথা একটা বলবেন? শিক্ষার্থী যে কোনো একটা শিক্ষার্থী যখন আমাদের দেয়া কাজ তারা স্বতঃস্ফূর্তভাবে করতে থাকে, যেটাকে আমরা বলতে পারি গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ জোড়ায় কাজ আচ্ছা, অথবা দলীয় কাজ, সেটা আচ্ছা, অ্যাক্টিভ ভাবে করে, ভেরি গুড। সেটাই মূলত active। হ্যাঁ, তার মানে কি বাচ্চারা আসলে খুব ভালো, এখন আমি বলছি ভালোভাবে, মানে ভালো শিখে কিভাবে, সেইটা যদি আরো ন্যারো ডাউন করে আরো ভিতরে যাচ্ছি। প্রথমে বললাম লার্নিং স্টাইল, তারপরে বললাম হ্যাঁ ওভাবে শিখে। আমি যদি স্টাইলটা বিভিন্ন স্টাইলে, আমি স্ট্র্যাটেজি বা টিচিং লার্নিং মেথডটা বিভিন্ন ফলো করি, তাহলে আমি কোনো বাচ্চাকেই বঞ্চিত করলাম না, যার যেভাবে সে সেখান থেকে কোপ করতে পারে। একই টপিক আমরা বিভিন্ন ভাবে পড়াই, ঠিক আছে, সেটা গেল। এখন আমি বলছি যে আচ্ছা, আপনারাই বললেন যে আপনাদের একটা প্রিয় টিচারের কথা এখনো মনে আছে, বিকজ উনি খুব ভালো বুঝাতেন বা সহজ করে বুঝাতেন। আরেকজন হয়তো পড়াতেন, উনি হয়তো অনেক জানেন, কিন্তু ব্যাপারটা এত কঠিন করে নিয়ে আসতো, আমাদের মজা লাগতো না, আমরা মোটিভেশন ফিল করতাম না, তাই না? তাইলে বাচ্চারা এখন ভালোভাবে শিখে, আমি প্রথম বললাম অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ নামটা শুনেই বোঝা যায় আপনারা যা বলেছেন তাই, বাচ্চাদের একটা পার্টিসিপেশন থাকবে।
বাচ্চারা অ্যাক্টিভ বা স্পন্টিনিয়াস, যেটা বললেন স্বতঃস্ফূর্ত, হ্যাঁ সেটা থাকবে। তার মানে কি, আমি যদি ধরেন অ্যাজ এ টিচার, আমাদের ট্রেডিশনাল সিস্টেম কি, টিচার এসে বলে এই বসো বসো বসো, তারপর টিচার বলতে থাকে, নলেজ আমি দিয়েই যাচ্ছি আর ওরা প্যাসিভলি রিসিভ করবে, এইটা তো না। আমি হলো কি করব, আমি খালি আসলে দিব আপনার যে গদ বাঁধা বই হ্যাঁ থেকে পড়া থেকে বের হয়ে আসতে হবে এখন। হ্যাঁ, আমরা হয়তো কি খালি ভয়ে চুপ করে আছে, অনেকে যে ভয়ে চুপ করে হ্যাঁ আছে, ভয়ে চুপ করে মনে আছে, হচ্ছে ওইটা সব বুঝতেছে। হ্যাঁ হ্যাঁ মানে ওইটা কনসেপ্ট ক্লিয়ার না হলেও কিন্তু ওরা চুপ করে বসে থাকে অনেক বাচ্চা ওইটা হলো, ক্লাসের মধ্যে। ওইটা পরের স্টেজে আসতেছি, বলতেছি একটা একটা করে। হ্যাঁ, অ্যাক্টিভ লার্নিং হলো হ্যাঁ যে চিলড্রেনরা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করবে, তারপরে কি করবে, তারা আলোচনা করবে, তারা নিজেরা এমন ভাবে আপনি আপনার ডিজাইনটা করবেন টিচিং লার্নিং সেশনটা, কোনো টপিককে যে কি কি পদ্ধতিতে, ওই যে বললাম 2-3টা মেথড ইউজ করবেন, 4টা। আপনাকে আগে কিছু ক্লাস নেওয়ার আগে বা সেশন নেওয়ার আগে যে পরিকল্পনাটা, লেসন প্ল্যান করা, এবং একটু সময় দিয়ে পরিকল্পনা যে এই টপিকটা আমি কতভাবে পড়াতে পারি। আপনার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে বোঝানো। আমার ক্লাসে ধরেন 30টা বাচ্চা আছে, 30টা বাচ্চাই যাতে বুঝে, তাহলে তাদের অংশগ্রহণ, হয়তো পিয়ার গ্রুপ অ্যাক্টিভিটি দিতে পারেন বা ওরা দলে বসে কোনো কাজ দিতে পারেন, তাহলে কি ওরা মজাও পায়, ওদের মোটিভেশনটা ক্রিয়েট হয়, আগ্রহ পায়। আর আমি যদি বললাম এই খাতা খুলো, আমি বলে যাচ্ছি এই লিখো, এই বোর্ডে দেখো, ওরা না তো মজা পায় না। তাইলে অ্যাক্টিভ লার্নিং যেখানে ঘটে, সেখানে লার্নিংটা খুব ভালো হয় বা বাচ্চারা এনজয় করে, এনজয় আনন্দের সাথে শিখে, ওরাও তখন অংশগ্রহণ, ওদের ক্রিয়েটিভ থিঙ্কিংটা হয়। যেটা আমি ধরেন জ্ঞান, আমার অনেক জ্ঞান আছে, আমি বলেই যাচ্ছি, আমি বলছি এইটা শিখো, এটা মুছো, এটা করো, হ্যাঁ ওরা ভয়ও হয়তো করবে, বা অনেক সময় না বুঝলেও চুপ করে থাকবে যে বাবা বলে টলে বকা খাওয়ার দরকার নাই, হ্যাঁ এরকম করবে। কিন্তু আমি যদি আসলেই প্ল্যান করে যাই যে আমি দলে একটু কাজ করাবো, এখানে একটু ওদেরকে পড়তে দিব, বা কিছুক্ষণ তো আপনাকে বলতেই হবে, আমি বলে ইনস্ট্রাকশনটা বুঝাই দিলাম বা ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভাবে অ্যাক্টিভ লার্নিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা সোশ্যাল লার্নিং, সেটা হলো কি, সোশ্যাল লার্নিং মানে কি, সোশ্যাল মানে হলো যে পিয়ার গ্রুপ অ্যাক্টিভিটি করতে দেওয়া, এটাও অ্যাক্টিভ লার্নিং, সোশ্যাল লার্নিংটাও আসলে অ্যাক্টিভ লার্নিং, তাই না? দলে কাজ করা, অন্যদের, সবাই কিন্তু দলে বসে কাজ করতে পারে না, সেইটা আপনাকে সৃষ্টি করতে হবে, বা পিয়ার দুইজনের মধ্যে একটা কাজ করা দেওয়া, বা ওদেরকে প্রজেক্ট ওয়ার্ক দেওয়া, বা কোনো গ্রুপে গ্রুপে করলে কিন্তু গ্রুপে গ্রুপে একটা কম্পিটিশন হয়, ওরা খুব মজা পায়, ওরা তখন শিখে, তাই না? বা একটা প্রজেক্টের কাজও যদি আপনি দেন, সোশ্যাল লার্নিং, ধরেন একটা প্রজেক্ট দিলে একজন হয়তো নোট টেক করে, ধরেন একটা সায়েন্সের কাজ দিলেন, আচ্ছা ফুলের কয়টা অংশ আছে ফর এক্সাম্পল, তো ওরা গেল, একজন ফুলের, হ্যাঁ ফুলের, ফুলের পাপড়ির রংগুলা কি, এটাকে কি বলে, এইভাবে লিখে ওরা দলে, এই লার্নিংটা ওদের স্থায়ী হয় কম্পারেটিভলি। আমি যদি বলি হ্যাঁ শুনো বোর্ডে এই ফুলের হলো 4টা অংশ, বা এটাকে দল বলে, এটাকে বৃতি বলে, এইটা হলো এরকম, অত মজা পাবে না। কিন্তু ওরা যখন নিজেরা হাতে কলমে করবে, সেইটা গ্রুপে বসে আলোচনা করবে, এটা একটা প্রজেক্টের মতো লাগবে, ওদের কাছে খুব আনন্দের সাথে ওরা শিখবে, আর ওদের ব্রেইনের এক্সারসাইজটা করবে। ব্রেইন এমন জিনিস, ব্রেইনের মধ্যে তো সেলগুলা থাকে, নিউরনগুলা, যত বেশি কাজ করবেন ব্রেইনকে দিয়ে ছোট বয়সে আরো বেশি, তত ব্রেইনের কি হয়, ব্রেইনটা মজবুত হয়, ব্রেইনের কানেক্টিভিটি বাড়ে, সেটাকে সিনাপসিস বলে। ব্রেইনের যে সেলগুলা, এটাকে নিউরন বলে, একটা নিউরন আরেকটা নিউরনের সাথে জোড়া বাঁধে, আমি সহজ করে বলতেছি, এই জোড়াগুলি তখন পোক্ত হয়। হ্যাঁ, আচ্ছা, আর হলো তারপরে ইমোশনাল সেফটি, ওই যে একটা আপা বললেন যে আপা আমার টিচারটার কথা মনে আছে, কারণ ওনাকে যা ইচ্ছা প্রশ্ন করা যায়, ওখানে আমি একটা থ্রেট থ্রেট ফিল করি নাই। কোন কোন টিচারের ক্লাসে থ্রেট ফিল করেন, আমরা করি না, আমরাও করেছি, আরে এই টিচার খুব রাগী, বলা যাবে না, চুপ করে থাকি, হ্যাঁ কিছু বুঝলেও বুঝছি, হু হু করি, হা হা করি, কিন্তু আসলে কিছু বুঝি নাই। না, এমন করলে বাচ্চারা ভালো শিখবে না। এমন একটা এনভায়রনমেন্ট টিচারের ক্রিয়েট করতে হবে যেখানে পজিটিভ একটা অ্যাটিটিউড, যেখানে আমি একটা ট্রাস্ট, রেসপেক্ট, একটা বিশ্বাস, একটা রেসপেক্ট, একটা এমপ্যাথি আপনি তৈরি করতে পারবেন। ট্রাস্ট টিচার, বাচ্চাদেরকেও কিন্তু রেসপেক্ট করতে হয়। অনেকে ভাবে, অনেক টিচার ভাবে ওরা বাচ্চা মানুষ, ওরা কি বুঝবে, আরে দুধ এই, একজনের সামনে হয়তো আরেকজনের এমন বকা দিলেন, এই তোর মাথায় গোবর, এই তুই কিছু বুঝিস না, বা এই ও তো পারে না, এই তুমি বলো, সব সময় যদি বলেন, ওর মোটিভেশনটাই তো হারায় যাবে, হারায় যাবে না?
আপনি তার চেয়ে কি ও যে একটু করলো সেটা আপনি ওকে ওরকম নির্ভয় দেন যে হ্যাঁ তুমি করেছো, আচ্ছা এটা হয়েছে, আপনি দেখলেন হয় নাই ঠিক মতো কিন্তু ও তো চেষ্টা করেছে, এটাকেই আপনি বাহাবা দেন, দিয়ে এগিয়ে নেন। আচ্ছা, এই তো তাহলে হয় কি বাচ্চাকেও যদি আপনি রেসপেক্ট করেন সেও আপনাকে রেসপেক্ট করবে। হ্যাঁ, আপনারা বলবেন যে ও তো ভয়ে আমাকে রেসপেক্ট করে, ভয় করে কিন্তু মন থেকেই করবে। টিচারকে মানুষ অনেক ভালোবাসে, বাচ্চারা, স্পেশালি বাচ্চারা যা ভালোবাসে। টিচার যদি একটু সেজেও যায়, বাচ্চারা মিস আপনাকে সুন্দর লাগছে মানে বলে, দেখবেন একটা ফুল পেরে নিয়ে আসে, মানে মিসকে দিতে পারলে কি খুশি। আমি এমনও জীবনে পেয়েছি যে বলে যে এই একটা আইসক্রিম আনছে একটা বাচ্চা, মনে করেন মিস আপনি এক কামড় খেয়ে দেন। আমি তো অবাক যে ওর আইসক্রিম আমি খেয়ে দিব, মানে ভালোবাসাটা বুঝছেন, মানে ভালোবাসাটা এটা অর্জন করতে হয়, তাই না? ট্রাস্ট, এমপ্যাথি। এমপ্যাথি কি দেখি আমি নেক্সট স্লাইডে। এমপ্যাথি কি? এমপ্যাথি আজকাল খুব আলোচনা হয়। সহানুভূতি, না, সিম্প্যাথি কি? সহমর্মিতা, 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 হ্যাঁ। সিম্প্যাথি বাচ্চার এবং কাছে গিয়ে নিজের হ্যাঁ, সিম্প্যাথি এবং এমপ্যাথি এই দুইটা না আজকাল এমপ্যাথি কথাটা খুব আসছে। আমি জাস্ট সহজ করে যেহেতু পয়েন্টটা আসলো তাই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি। সেটা হলো সিম্প্যাথি হলো ওই যে বললেন সহানুভূতি, কারো প্রতি, কারো হাত কেটে গেল, উফ তোমার হাতটা কেটে গেছে আপনি উফ করলেন, এটা হলো সিম্প্যাথি। আর এমপ্যাথি হলো যে আরো বেশি, আরো ডিপার। আপনি যখন বললেন তোমার হাতটা কেটে গেছে, আসো আল্লাহ আমারও না এরকম হাত কাটছিল, আসো, ওকে আপনি ওর সাথে সাথে গেলেন বা মিসের কাছে নিয়ে গেলেন, একটু ডেটল লাগাই দিল বা কিছু, এইটা হলো আর একটু ডিপ, মানে ওর সাথেই হয়ে কাজ করা। তার মানে সিম্প্যাথি হলো যে ফিলিংস উইথ ইউ, তোমার জন্য আমার ফিলিংস আছে, আর ফিলিংস ফর ইউ হলো এমপ্যাথি। আচ্ছা, এটা আমাদের আজকে বিষয়বস্তু না, আমি বলে ফেললাম আপনাদেরকে। আচ্ছা, অ্যাক্টিভ লার্নিং। এখন অ্যাক্টিভ লার্নিং, আমরা আবার অ্যাক্টিভ লার্নিং এ যাচ্ছি। অ্যাক্টিভ লার্নিং যদি ক্লাসে ঘটে তাহলে প্রত্যেকটা বাচ্চাকে আপনি এনগেজ করতে পারবেন, মোটিভেট করতে পারবেন। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভলি এনগেজিং হবে বাচ্চাগুলা, সোশ্যালি ইন্টারঅ্যাক্টিভ হবে। সোশ্যালি মানে কি, একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে ইন্টারঅ্যাকশন করে খেলবে, তারপরে কি করবে, জয়ফুল, আনন্দ পাবে এটাতে। আর আমি যদি একবার লেকচার দিয়েই যাই, প্যাসিভ, ওরা আচ্ছা কিছু মাথার উপর দিয়ে গেল, কিছু নিচ দিয়ে গেল, এত না। আর তখন লার্নিংটা মিনিংফুল হয়, কারণ সে চিন্তা করার সুযোগ পায়, তার আগ্রহ বাড়ে, তার একরকম ভালোবাসা ক্রিয়েট হয়। এই অ্যাক্টিভ লার্নিং এর মধ্যে কিন্তু প্লেও আসে, তাই না? খেলাধুলার মধ্যে দিয়ে বাচ্চারা কি শিখে? জি জি আপনাদের কি মনে অবশ্যই হয়? অবশ্যই, জি জি তাহলে শিখে অনেক কিছু। অবশ্যই। এখন আমরা একটা ভিডিও দেখি, অ্যাক্টিভ লার্নিং প্লে। প্লে দেখেন আজকাল এত কথা, প্লে খেলার মধ্য দিয়ে কিভাবে শেখা যায় ক্লাসরুমটাকে। দেখেন একটু ভিডিওটা, তারপর একটু কথা বলবো। So, the world no longer rewards people for what they know. Instead, the reward is for what we can do with what we know. This is the new reality our children face. Life-changing technologies, jobs that haven't even been invented, and all sorts of challenges that we can't foresee. This means that what children learn and how they learn it must also change to look a lot more like the way we naturally learn, through play. But what does that look like in practice? Here are 5 characteristics of learning through play. Number 1, actively engaging. So coming up with ideas, or just learning something new, is much more likely when you're actively engaged. Does that mean to dance or to jump around? Well, it could, but it doesn't have to. It's more about becoming so involved, so invested in what you're doing, that learning happens naturally. Like when children solve a real-world problem that matters to them. As they brainstorm and conduct research interviews, they're immersing themselves in the subject. Or when they demonstrate the same level of involvement with creative technologies, taking a hands-on approach, building models, and getting immediate feedback when the models are tested. These children are focused, eager to explore and challenge themselves. Number 2, socially interactive. We can of course play and learn on our own, but when we share our ideas, something happens. We get the chance to see something from another perspective, to explain things, negotiate,
and then reach a compromise. We learn to communicate and engage with others. Like these children. Their handyman needs more space for his tools, and the kids have decided to help. They're tackling a problem that's relevant to them and people they care about. To actually design and build a solution together requires successful social interaction. This is a way for children to practice the most important skill for future jobs, well, and life in general, being able to operate in a team. Number 3, iterative. Learning isn't always about being told how to do something correctly. Sometimes it takes a few mistakes to know how to progress. Keep trying and you'll get there in the end. This is textbook iterative learning. And here too, it's all about testing, changing something around, and then testing it again. Make it a little lower. Iteration strengthens critical thinking and reasoning. So it all leads to a deeper sense of what works and why. Number 4, joyful. Learning can often take a long time, and success can seem far away. Let's be honest, it's tough if you're not enjoying it. But it is a thrill to get somewhere. And as we get more involved, we chase that. Nothing spurs you on quite like the feeling you get as you're progressing. It's also about enjoying a task for its own sake. Joy is a huge motivation to continue learning. Number 5, meaningful. When a task makes sense to us and builds on what we know, when we truly care, learning becomes meaningful. These children are going to remember how they went about solving the handyman's problem because it meant something to them. Learning by solving real-life problems not only benefits them as individuals, but also their families, their school, their community, and the world. When you really grasp ideas, understand how they connect, and eventually apply them in new ways, this is learning at its deepest. The world of today and tomorrow is one of challenges, but also tremendous opportunity. Gaining knowledge is one important step. Really, children need a deep understanding that allows them to apply their knowledge to different situations and then spark new ideas. This takes practice. Let's give children a chance. Let's build on how children learn through play. আচ্ছা, এখানে কি দেখলেন বলেন, কি আপনার একটু খুব মানে সব বলতে হবে না, কি কি ওয়ার্ড বলেন, এখানে কি কি দেখেছেন, কেউ বলবেন, শেয়ার করবেন? ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ম্যাম এখানে যে জয়ফুল লার্নিং এর কথা বলছিল, ইন্টারঅ্যাক্টিভ আর বলছিল, আর হ্যাঁ বলছিল যে প্র্যাকটিক্যাল কিছু মানে ওরা হচ্ছে গিয়ে হ্যাঁ মানে একটা ল্যাবে কাজ করছিল, তারপরে হচ্ছে যে আমরা গোল্লাছুট খেলি এরকম কিছু খেলা আচ্ছা করছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সবকিছুই বলে ফেলছেন, একটা একটু বাদ রয়ে গেল, সেটা হলো এখানে আরেকটা ছিল, হ্যাঁ, সেটা হলো ট্রায়াল অ্যান্ড এরর। সব সময় বলে দিতে হবে না যে এইটা করতে গেলেই হ্যাঁ এটাই শুদ্ধ, ওরা করে করে ভুল করে করে শিখবে, যেটা আমিও আলোচনায় বলি নাই, একটা নতুন ক্লু ছিল, সেটা হলো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমেও বাচ্চারা ভালোভাবে শেখে। হ্যাঁ, নেক্সট স্লাইড প্লিজ। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল এখানে, আচ্ছা একটা দেখলাম যে পকেটে কি জানি ঢোকাচ্ছিল, টিচারের পকেটে, এই জায়গাটা আমি বুঝতে পারিনি। মিনিংফুল নামে একটা ভিডিও ছিল। ঠিক আছে, ওইটা হয়তো খেলার ছলে কিছু, এখন আসলে আমাদের আর সময় নেই আচ্ছা, যে দেখতে হবে। হ্যাঁ ওটা আবার পিছনে ব্যাক করে যদি ওই টাইমে বলতেন টিচারের পকেটে কিছু ঢুকাচ্ছিল, আহ
ওইটা মেইন না, মেইন ফোকাস ছিল যে লার্নিংটা জয়ফুল হতে হবে, আনন্দের সাথে হবে। ওরা যত ইন্টারঅ্যাক্ট করবে, ওরা গ্রুপে বসে কাজ করলে একজন একাও খেলতে পারে, কিন্তু যদি দলে খেলে তাহলে কি হবে, তাহলে একজনের মতামত নিতে পারবে, ওই জিনিসটা কাজটা আরো ভালো অন্যভাবে অন্যের পার্সপেক্টিভেও চিন্তা করতে শিখবে। তারপরে এখানে আরেকটা পয়েন্ট ছিল যেটা আপনারা আরেকজন আপা প্রায় সব পয়েন্টগুলাই বলেছিল, সেটা বলেননি, সেটা হলো যে ট্রায়াল অ্যান্ড এরর। মানে বাচ্চাদেরকে সবসময় বলে দিতে হবে না যে হ্যাঁ তুমি এরকম করো, আচ্ছা তুমি করো, করে ভুল হবে, ভুল করে করেই শিখবে। এই লার্নিংটা আমাদের নিজেরও দেখেন, আমরা যদি ভুলের মধ্য দিয়ে শিখি তাহলে সেই শিক্ষাটা বেশি দীর্ঘস্থায়ী হয়। ওইটা হয়তো কোনো একটা পার্ট ছিল মজা করতে করতে গিয়ে, আমি জানি আমি মিস করেছি হয়তো ওইটা, যে পকেটে কিছু ঢুকিয়ে দিল, সেটা সেটা আমাদের এখানে ফোকাস না। আমাদের ফোকাস হলো 5টা পয়েন্ট। সেটা হলো মিনিংফুল, লার্নিংটা আবার মিনিংফুল হতে হবে। এখন আবার যদি জয়ফুল না হয়, ধরেন খুব বোরিং হয়, তাহলে এই যে আপনারা আমার কথাটা কেন শুনবেন? যদি বোরিং হয়, মজা লাগতে হবে, ইন্টারেস্ট লাগতে হবে, আপনার মোটিভেশনটা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, যেটা টিচারের দায়িত্ব। হ্যাঁ, যে এটা আমার ভালো লাগতে হবে, আমার ভালো লাগছে না মাথা দিয়ে আমি বেঞ্চে বসে আসছি, ওই লার্নিংটা হয়তো আমি শিখছি, কিন্তু ওই লার্নিংটা আমার স্থায়ী হবে না, আমি ভালো শিখবো না। এখানে তো বলছে হাউ চিলড্রেন লার্ন বেস্ট, কি কি পদ্ধতিতে ভালো শিখে সেটা। আরেকটা হলো কিউরিসিটি ড্রিভেন লার্নিং। হ্যাঁ, কিউরিসিটি, আপনার বাচ্চা এমন একটা লার্নিং দিতে হবে যেখানে বাচ্চাদের কিউরিসিটিটার জায়গা থাকে। এখন আমি যদি একটা জিনিস বাচ্চা জানে, হ্যাঁ, আপনি ওইটাই বারবার বলতে থাকেন, তাহলে ওরা আগ্রহ হারিয়ে ফেলবে। ওদের যেন মজা লাগে, ওদের জন্য ইন্টারেস্ট লাগে, কিউরিসিটি, ওরা যেন বারবার প্রশ্ন করার সুযোগ থাকে, সেইটা হলো কিউরিসিটি ড্রিভেন লার্নিং। তাহলে ওরা যেন কোশ্চেন করতে পারে। ওই যে আপা বলছিলেন যে অনেক ক্লাসে আমরা কোশ্চেন করতে পারি না ভয়ের চোটে, টিচারের ভয়ে বা বকা দিবে, কিন্তু প্রত্যেকটা বাচ্চার যেন সেই সুযোগ থাকে, সে যেন তার কিউরিসিটিটা সে প্রকাশ করতে পারে। সবার তো বুদ্ধি মানে ইন্টেলেকচুয়াল লেভেলটা এক না, কেউ হয়তো একটু দেরিতে বুঝবে, কেউ হয়তো একটু ব্যাখ্যায় বুঝবে, এটা কনসিডারেশনে রাখতে হবে। হ্যাঁ, কানেক্ট টু রিয়েল লাইফ, এটা মানে কি, কানেক্ট টু রিয়েল লাইফ মানে কি, আপনি যত উদাহরণগুলা সিম্পল দিবেন এবং জীবনের থেকে দিবেন, ওদের সাথে কানেক্ট করতে পারবে, ওরা তত তাড়াতাড়ি ওইটাকে বুঝতে পারবে, তাই না? আমরা যদি যত সহজ করে বুঝাবো, যত এটা আমার জীবনের সাথে মিলানো একটা উদাহরণ দিলাম, তাইলে এটা সহজেই বোধগম্য হবে। আর ইউজ ফিডব্যাক ওয়াইজলি, আর আপনাকে টাইম টু টাইম তাকে ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক দেওয়া মানে কি, রেজাল্টের উপরে বেশি এমফেসিস না দিয়ে, ধরেন একটা ছেলে, আমরা দুর্বল কথাটাও এখন বলি না, এখন বলি লো অ্যাচিভার। হ্যাঁ, স্লো লার্নার বলি না, লো অ্যাচিভার বলি। এইটা তার কারণ বাচ্চার তো আসলে কোনো সমস্যা নাই, এটা তো তার হয়ে গেছে, যে জন্মগতভাবে হয়তো তার ডেভেলপমেন্টে একটু প্রবলেম বা লার্নিং এ একটু প্রবলেম আছে। হ্যাঁ, সেই জন্য সেই বাচ্চাটা যদি চেষ্টা করছে, আপনি এটাকেই একটা থ্যাঙ্কস দেন। বাহ, তুমি তো ধরেন একটা ছবি আঁকতে দিলেন, দেখলেন কিছুই হয় নাই, কতগুলা দাগ টাগ, বাহ তুমি তো ভালোই চেষ্টা করছো, চলো তো আমিও তোমার সাথে একটু বসে করি। এই যে আপনি ওকে, তার মানে ওর উৎসাহটা দ্বিগুণ বাড়ায় দিলেন, ও কিন্তু এভাবে ভালো শিখলো। আর আপনি যখনই বললেন এই কি হয়েছে, এইটা কি হয়েছে ধর, আপনি হয়তো খাতাটা ছুঁড়ে মারলেন, ওর মোটিভেশনটা আপনি জিরোতে নামায় নিয়ে আসলেন, ওর যাও আগ্রহ ছিল ওইটা আরো জিরো হয়ে যাবে। তাহলে বাচ্চারা কিভাবে শিখে আমরা আজকে এটা আলোচনা করলাম। আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমাদের অলমোস্ট সময় শেষ। Thank you. Great session. হ্যালো, জি আমি শুনতে পাই নাই, কেউ কিছু বলছেন? এনিথিং, এনি কোয়েশ্চেন, এনি ফিডব্যাক? Yes, হ্যাঁ, it was really good. I think you actually did the whole thing practically with us. We were oh thank engaged you, with you, and that is what the whole purpose was oh about thank you today. very much, Well thank you done. very much, thank you. থ্যাংক ইউ হ্যাঁ সো মাচ ম্যাম। আই থিংক আমরা একটু ম্যাম, সামনের দিকে আগাই, আমাদের কিছু এই যে ভাইয়া আমি একটা আহ, কোয়েশ্চেন করতাম ম্যামকে। আহা হ্যাঁ সরি হ্যাঁ বলেন। আপনাকে হ্যাঁ, ইন্টারাপ্ট শিওর করার জন্য। আচ্ছা আচ্ছা, শিওর, ম্যাম খুব আমি কোনো সমস্যা নেই। খুব কুইকলি একটা করেন ওই যে কারণ আমাদের বাচ্চাদের এই মেথডটা মানে ভিজুয়াল, তারপর কাইনেস্থেটিক, এটা কোন বছরের বাচ্চা মানে বুঝবো কোন বছর, কত বছর বয়স থেকে মানে বোঝা যায়?
না না, এটা বয়সের গণ্ডিতে না, ইভেন বাচ্চাদের না, বড়দেরও লার্নিং স্টাইলের প্রেফারেন্স বা প্রসেস, এটা হলো আমি কোন প্রসেসে শিখতে পছন্দ করি। আমি খুব ওটা সহজ মানে করে, হ্যাঁ, ফোকাসটা মানে আমি কবে থেকে যখন বুঝতে বাচ্চা পারবো কথা যে বলতে পারবে না, আপনি জি জি কিছুদিন পরেই বুঝতে পারবেন। আপনি বাচ্চাটাকে যদি ভালো করে, এটা রিসার্চেরও একটা পদ্ধতি, অবজারভেশন, বাচ্চাকে যদি অবজার্ভ করেন, ধরেন আপনার বাচ্চা, আপনি ক্লাসরুমে না, আপনার জি বাচ্চাটাকে অবজার্ভ করলে আপনি দেখবেন যে 1.5-2 বছরে বাচ্চাটা দেখবেন যে কোন দিকে বেশি ঝোঁক। এই ঝোঁকটা দেখেই আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন ওর লার্নিং স্টাইলটা কি। ও কি ছবি দেখে বেশি পছন্দ করতেছে, নাকি ছবি নিজে আঁকতেছে, নাকি কারো কথা শুনে ভালো বুঝতেছে, একটু বড় হলেই বুঝতে পারবেন। একদম ছোট ঠিক বাচ্চা আছে বোঝা যাবে না। ঠিক আছে, থ্যাংক জি ইউ। হ্যাঁ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। হুম। আপনাদের সবাইকে থ্যাংক ইউ, অনেকক্ষণ মনোযোগ ধরে আমার কথাগুলো শুনছেন। থ্যাংক ইউ। আমাদের আরো কিছু আছে, একটু শুনেন কুইকলি। ওকে, থ্যাংক ইউ। তো থ্যাংক হ্যাঁ, ইউ সো মাচ ম্যাম। ম্যাম, আমি একটু জাস্ট আপনার হেল্প চাইবো এই জায়গাটাতে, যে আমরা এই স্লাইডটা যেটা রেখেছিলাম আজকের সেশনে, এইটা বেসিক্যালি রাখা হয়েছিল জাস্ট একটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য, যে এই যে আমরা আজকে যে এই ছোট জিনিসটা কম্পোনেন্টটা যেটা শিখতেছি, সেটা হচ্ছে বাচ্চারা শুধু কিভাবে অনেক ভালো শেখে ওই জিনিসটা নিয়ে, হ্যাঁ। কিন্তু এইটার গভীরে যে আরো অনেকগুলা বিষয় আছে যেগুলা অ্যাজ এ প্যারেন্ট বা অ্যাজ এ টিচার হিসেবে আসলে আমাদের জানা প্রয়োজন। ওই জিনিসগুলো আমরা এখানে একটু চেষ্টা করছি আর কি দেখানোর জন্য, যে আপনি একটা বাচ্চাকে যদি খুব ভালো মতো বুঝতে চান, এই যে একজন আপু জিজ্ঞেস করতেছিলেন যে কত বছর বয়সে বুঝবো, তো এই বোঝাটা আপু একদম আর্লি এজ থেকে বাচ্চার শুরু হয় আর কি। তো ওর একদম আর্লি চাইল্ডহুডে সময়টা থেকে ওর ডেভেলপমেন্টের বিভিন্ন মাইলস্টোন গুলা চেক করা, ইন্টেলিজেন্সটা, তারপর হচ্ছে লার্নিং স্টাইল, এই যে জিনিসগুলা, এগুলা আস্তে আস্তে আপনি ধাপে ধাপে সময় নিয়ে বুঝতে পারবেন আর কি। তো যেই কারণে শুধু লার্নিং স্টাইল বা হচ্ছে শিশু কিভাবে শিখতেছে এই জিনিসটা যদি আপনি আজকের সেশন থেকে নিতে পারেন, তাহলে আপনার জন্য আরো স্কোপ আছে যে এই যে বাইরের, এর বাইরেও যে জিনিসগুলো আছে চাইল্ড ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়, এইগুলা সম্পর্কে জানতে হবে আপনাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের যারা টিচার, যারা অলরেডি টিচিং প্রফেশনে আছি, ক্যারিয়ার আর একটু গ্রো করতে চাই, অথবা নতুন করে টিচিং প্রফেশনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, লাইক আগে অন্য কোনো একটা প্রফেশনে ছিলেন, অনেক মায়েরা আছে এরকম, মানে আমাদের বাংলাদেশে কিন্তু 60% মায়েরা যারা হচ্ছে গিয়ে কাজ করতেছে, আহ গভর্নমেন্ট বা হচ্ছে বেসরকারি যেই কোনো প্রতিষ্ঠানে হইতে পারে, এরা যখন এদের বাচ্চা কাচ্চা হয় তখন আসলে চাকরি থেকে ব্রেক নিয়ে নেয় 60%। তো 100 জন চাকরি করলে সেখান থেকে 60 জনই ব্রেক নিয়ে নেয়, কজ বাচ্চাকে সময় দিতে হবে, ফ্যামিলিকে টাইম দিতে হবে, এইগুলোর জন্য। তো দেখা যায় যে পরবর্তীতে তারা আবার ওই যে আগের যে প্রফেশনটা, লাইক ব্যাংকার হইতে পারে, ডাক্তার, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, এই ধরনের অনেক ভালো ভালো প্রফেশন থাকে যেইগুলাতে তারা আর গেট ব্যাক করে না। রিজনটা হচ্ছে আহ যেই পরিমাণ সময় দিতে হয়, 8 ঘন্টা 9 ঘন্টা করে ডেইলি সময় দিতে হয় অফিসে, ওই টাইমটা আসলে তখন আর দেয়া পসিবল হয় না, বাচ্চার স্কুল থাকে। তো ফ্যামিলিকে টাইম দিতে হয়, দেখা যায় যে হয়তো ম্যাক্সিমাম 5-6 ঘন্টা টাইম অন্য কোনো কাজে সে ইনভলভ হইতে পারে মায়েরা। তো এই মায়েদের জন্য টিচিং প্রফেশনটা অনেক ভালো একটা অপশন হিসেবে এখন তৈরি হয়েছে। তো ওই জায়গাটাতে আমরা চেষ্টা করতেছি যে স্পেশালি যারা প্যারেন্টস যারা আছেন, মায়েরা কাজে ফেরার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আমরা চেষ্টা করতেছি টিচিং এর বিভিন্ন স্কিলস গুলা শেখানোর মাধ্যমে তাদেরকে টিচিং সেক্টরটা বা এডুকেশন সেক্টরটাতে নিয়ে আসার জন্য। তো তাদের জন্য কিন্তু এই যে বাচ্চাদের বোঝার পাশাপাশি একটা ক্লাসরুম কেমন হবে, ক্লাসরুমের জন্য লেসন প্ল্যান করা, তারপর হচ্ছে গিয়ে অনেকগুলা বাচ্চা কাচ্চা থাকবে একটা ক্লাসরুমে, 40 জন 50 জন, মানে ইনফ্যাক্ট বাংলাদেশে তো হচ্ছে গিয়ে 80 জন 100 জন করে বাচ্চা থাকে বিভিন্ন স্কুলে ক্লাসরুম গুলাতে। সো এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করবে, সবার লার্নিং স্টাইলটা ফোকাস করে কোন একটা বিষয় যখন শেখাচ্ছে, কিভাবে এনশিওর করবে যে সবাই যেন ক্লাস থেকে সেম জিনিসটা শিখে যেতে পারে। এক্সাক্ট সেম হয় না সবার লার্নিং, বাট চেষ্টা করা উচিত আর কি টিচারদেরকে, যে আমি যাতে ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারি আর কি, স্টুডেন্টসরা যাতে নিয়ে যেতে পারি ক্লাসরুম থেকে। সো এইটার জন্য দেখা যায় যে শুধু ওই যে শিশুরা কিভাবে শিখতেছে ওই জিনিসটা না জেনে, এটার পাশাপাশি আরো অনেকগুলা বিষয় জানা থাকতে হয়। সো আমি জাস্ট একটু ম্যাম যেহেতু এখনো কানেক্টেড আছেন, ম্যামকে আমি একটু বলবো যে এই জায়গাটাতে আপনি হয়তো আর একটু বেটার বলতে পারবেন জাস্ট 2 মিনিটে, যে আমাদের জন্য আসলে যে টিচিং এর যে বিভিন্ন স্কিলস গুলা বা বাচ্চাদেরকে আরো ভালো মতো বোঝার জন্য যে তাদের ডেভেলপমেন্ট মাইলস্টোন গুলা সম্পর্কে জানা উচিত,
এইটার ইম্পর্টেন্সটা নিয়ে যদি একটু ম্যাম শুধু ছোট করে বলেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ তাইবুল। জি যেটা আমি বলতে চাচ্ছিলাম, প্রথমে আমি একটু ডিফার করছি, সেটা হলো খালি মায়েদের জন্য না, এখানে কিন্তু অনেক ভাইয়ারাও আছেন, হ্যাঁ তারাও হ্যাঁ কিন্তু ডেফিনেটলি। এইটা আমি বলতে চাচ্ছি, তাহলে একটু ডিসক্রিমিনেটিভ হয়ে যায়। যদিও হ্যাঁ স্পেশাল ফোকাস অন মা, কারণ মাদের একটা ব্রেক হয়, অনেক কারণে হতে পারে, সংসারের কারণে, বাচ্চার কারণে, অনেক কিছু, সেটা ঠিক আছে। কিন্তু অনেক ভাইয়াদেরও এটা জানা দরকার। খালি টিচিং এ না, আমাদের একটা আর্লি চাইল্ডহুড কোর্স আছে, যেখানে আপনি জানতে পারবেন এটা তো খালি বাচ্চারা কিভাবে শিখে। আমাদের আছে লার্নিং মাল্টিপল ইন্টেলিজেন্স, বাচ্চাদের ইন্টেলিজেন্সের চয়েস আছে কোনটা, সেটাও বুঝতে পারবেন কিভাবে। তারপরে হলো অনেক মানে আর্লি চাইল্ডহুড, বাচ্চাদের আর্লি চাইল্ডহুড সময়টা কি, জন্ম থেকে যখন ভ্রূণটা সৃষ্টি হয় মায়ের গর্ভে থাকাকালীন থেকে 8 বছর পর্যন্ত, এই সময় বাচ্চাকে বলে উইন্ডোজ অফ অপরচুনিটি। মানে আপনি যত বেশি ইনপুট দিবেন আপনার বাচ্চাটার ভবিষ্যৎ আপনি তত ভালো করছেন। ব্রেইন ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয়। ব্রেইনের ডেভেলপমেন্ট 70 to 80% ডেভেলপমেন্ট হয়ে যায় 8 বছরের মধ্যে, পরবর্তীতে হয় খুব ধীর লয়ে। আর টিচিং লার্নিং যেটা আমরা এখন শুরু করেছি কোর্সটা, সেটাতেও আপনারা জানতে পারবেন, কারণ এটা এলিমেন্টারি স্কুলের টিচারদের জন্যই তো। টিচার কেন, আমি ইভেন মনে করি গার্জিয়ানদেরও জানা দরকার। কারণ ইম্পর্টেন্সটা কি, এখানে আপনি জানবেন হাউ টু ডেভেলপ কারিকুলাম, কিভাবে ইফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট, কিভাবে আপনি অ্যাসেসমেন্টটা করবেন, কিভাবে কারা স্পেশাল নিড হলে মানে যেটা মাইল্ড আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন, তারপরে কিভাবে সেফ গার্ডিং, আমাদের যে রুলস আছে সেফ গার্ড, তার প্রোটেকশন, চাইল্ড প্রোটেকশন রুলস, অনেক কিছু জানা আসলে আমাদের দরকার। এগুলো তো একটা প্যাকেজ। এখানে আমি ক্ষুদ্র একটু আপনাদেরকে তুলে ধরেছি, আমি জানি না আপনারা কতটুকু নিতে পেরেছেন, আমি চেষ্টা করেছি যত সহজ করে আপনাদের কাছে পৌঁছানো যায়। কিন্তু এটা অনেক কিছু, একটা প্যাকেজ তো। আমি এই ক্ষুদ্র এতটুকু জেনেই বলতে পারবেন না যে আমি সব জেনে গেছি। ওই প্যাকেজটা জানলে মোটামুটি বেসিক একটা আইডিয়া হবে। সেটাই আর্লি চাইল্ডহুড কোর্স করেন কিংবা টিচার ডেভেলপমেন্ট কোর্স, ইভেন আমি মনে করি টিচার ডেভেলপমেন্ট কোর্সটা প্যারেন্টসদেরও জানা দরকার, শুধুমাত্র নট অনলি টিচার। প্যারেন্টসদের জানলে আপনি আপনার বাচ্চাটাকে ভালো করে গাইড করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো ওই যে ম্যাম যেটা বলতেছিলেন যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামস গুলো আছে, একটা আছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আমাদের 2 মাসের প্রোগ্রাম আছে, এন্ড পাশাপাশি টিচারদের জন্য ফোকাস করে যারা অলরেডি টিচিং প্রফেশনে আছে বা টিচিং প্রফেশনে যেতে চায়, আর একটু স্কিলড হতে চায়, বাচ্চাদেরকে একটু ভালো মতো বোঝায়, স্টুডেন্টদেরকে তাদেরকে ম্যানেজ করা, এবং এই ধরনের যে বিষয়গুলো আছে এইগুলা আমরা আমাদের যে টিচার ট্রেনিং প্রোগ্রামটা আছে 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স আর কি এটা। তো ওইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে একদম ডিটেইলে আলোচনা করি আর কি। তখন আজকের সেশনটা দেখেন ম্যাম মাত্র সম্ভবত আধা ঘন্টা বা 40 মিনিটের মতো টাইম পেয়েছিল আর কি। তো এইটুকু সময়ের মধ্যে উনি বেশ অনেকগুলো জিনিস অলরেডি কভার করে ফেলছেন, যেটা আপনাদের জন্য আমি মনে করি যে হ্যাঁ জাস্ট লার্নিং এর হয়তো অনেকের জন্য এটি স্টার্টিং ফান্ডামেন্টালস হইতে পারে। সো কন্টিনিউয়াসলি আমাদেরকে লার্ন করে যেতে হবে আর কি। তো ওই জায়গাটাতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যে আমাদের অনেকে আছে না যে টিচিং প্রফেশনে আসতে চাই বা অলরেডি টিচিং প্রফেশনে আছি, 4-5 বছর ধরে আছি, বাট হচ্ছে ক্যারিয়ারে খুব একটা গ্রো হচ্ছে না ওই রকম। তো তাদের জন্য বেসিক্যালি আমাদের এই স্পেশাল যে 3 মাসের ট্রেনিং প্রোগ্রামটা এইটা। তো এইটা থেকে আমরা চেষ্টা করতেছি যারা অলরেডি টিচিং প্রফেশনে আছে তাদেরকে আরেকটু স্কিল করে তুলতে, সো দ্যাট তারা যেন আরো বেটার অপরচুনিটিস গুলা এক্সপ্লোর করতে পারে। অ্যান্ড হচ্ছে গিয়ে যারা টিচিং প্রফেশনে নতুন করে আসতে আগ্রহী তাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি। সো একদম এই যে টিচিং স্কিল শেখা থেকে শুরু করে ইন্টারভিউ ফেস করা, সিভি প্রিপেয়ার করা, ওই টাইপের ক্যারিয়ার গাইডলাইন টাইপের কিছু জিনিসপত্র আমাদের এই কোর্সে আছে আর কি। বাট এই কোর্সটা আবার মানে সবার জন্য না, বাই দা ওয়ে। যারা হচ্ছে গিয়ে টিচিং প্রফেশনে আসতে ইন্টারেস্টেড, স্পেশালি হচ্ছে গিয়ে প্রি প্লে থেকে গ্রেড 5 পর্যন্ত, মানে প্রাইমারি লেভেলটা যেটাকে আমরা বলি, এই বয়সের 10 বছর 12 বছর বয়সী বাচ্চাদেরকে পর্যন্ত যারা পড়াইতে আগ্রহী তাদের জন্য বেসিক্যালি এই ট্রেনিং প্রোগ্রামটা। সো এইটাতে আপনি জয়েন করতে পারেন টিচার হিসেবে কাজ করার জন্য, বা অলরেডি টিচার যারা আছেন প্রি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, তারপর হচ্ছে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন কিছু স্কুল আছে ভালো ভালো, এইখান থেকে অনেকে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটাতে জয়েন করে আর কি। তো এটা বেসিক্যালি 3 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম, যেখানে উইকলি একটা করে ক্লাস থাকে, এন্ড টোটাল হচ্ছে আপনার 10টা লাইভ ক্লাস হয়। 10টা লাইভ ক্লাসের পরে আবার হচ্ছে আপনাদের
অনলাইনে অ্যাসেসমেন্ট এক্সাম থাকে, এক্সামের পরে ফাইনালি আমরা হচ্ছে সার্টিফিকেটটা ইস্যু করি আর কি। তো এটাতে যেটা হয় যে কোর্স চলাকালীন সময়েও, যদিও এটা অনলাইন কোর্স, বাট এখানে প্রচুর পরিমাণে গ্রুপ অ্যাক্টিভিটি থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, টাস্ক দেয়া হয়। এইগুলার মাধ্যমে পার্টিসিপেন্টসরা ফুললি এঙ্গেজড থাকে 3 মাস। এবং এই সময়টাতে যে লার্নিংস গুলা হয়, এইটা মোটামুটি একটা ক্লাসরুমে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে যেই ধরনের স্কিল গুলা লাগে সেগুলো শিখে যাওয়া যায় আর কি এখান থেকে। তো এরপরে মানে যারা সাকসেসফুলি 3 মাসের কোর্সটা কমপ্লিট করে তাদেরকে আমরা আবার জব প্লেসমেন্টের জন্য, স্পেশালি যারা নতুন টিচার হইতে চায় তাদেরকে জব প্লেসমেন্টের জন্য আলাদা সাপোর্ট দিই আর কি। তো আমাদের বেশ কিছু স্কুলস আছে পার্টনার, মানে 400-500 মতো স্কুলস আছে যাদের থ্রুতে আমরা বিভিন্ন স্কুলে জব প্লেসমেন্টের জন্য ফ্যাসিলিটিটা দিই আর কি, এই টাইপের। এন্ড এই কোর্সটা যখন আমরা ডিজাইন করছি, স্পেশালি আমাদের মানে চিন্তা ছিল যে যারা অলরেডি এই যে টিচিং সেক্টরটাতে বা টিচারদেরকে ট্রেনিং করানোর যে সেক্টরটা, এটাতে এক্সপার্ট হিসেবে কাজ করতেছে গত 10, 15, 20 বছর ধরে, তাদেরকে দিয়ে আমরা ট্রেনিংটা ইয়ে করবো আর কি, কন্ডাক্ট করব। সো এখানে যেমন শাহিন আক্তার ম্যাম হচ্ছে, উনি লিড ফ্যাকাল্টি হিসেবে আছেন আর কি আমাদের এখানে। সো ম্যামের 30 বছরের বেশি সময়ের এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরটাতে কাজ করার। সিমিলার আমাদের আরো 2 জন ফ্যাকাল্টি আছেন, তাদের ওই যে 10 বছর 15 বছর এরকম কাজের এক্সপিরিয়েন্স। মোটামুটি বলতে পারেন যে বেস্ট এক্সপার্টস যাদেরকে আমরা পেয়েছি আসলে তাদেরকে নিয়ে এসেছি আর কি, যাতে আপনারা এনাফ লার্নিংসটা আসলে নিয়ে যেতে পারেন এখান থেকে। অ্যান্ড কোর্সটা যেহেতু অনলাইন কোর্স, এইটাতে আমরা চেষ্টা করছি যে যাতে ম্যাক্সিমাম জিনিসপত্র শিখে যেতে পারে, যেইগুলো এই যে কিছু থিওরি আছে, তারপর কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে। একটা হচ্ছে আমরা হাতে কলমে শেখার জন্য ব্যবস্থা করে দিতে পারতেছি না, ফিজিক্যাল সেশন না সেই কারণে। বাট তারপরেও আমরা ট্রেনিংটা যেভাবে ডিজাইন করা হয়েছে, তো এখানে দেখবেন যে শেষের দিকে 9 নাম্বার যে সেশনটা আছে, এটা হচ্ছে একটা মক সেশন থাকে এখানে, এন্ড ফিডব্যাক থাকে এটাতে। তো পুরা আগের যে 7টা 8টা সেশন আছে, এই 8টা সেশনের মধ্যে আপনারা যা কিছু শিখবেন, শেখার পরে আপনাদেরকে একটা মক সেশন নিতে হবে, মানে একটা মক ক্লাস নিতে হবে। লাইক হচ্ছে কি আপনি বাচ্চাদের একটা ক্লাস নিচ্ছেন, ওই টাইপের ডেমো ক্লাস নিতে হবে আপনাদেরকে, যেখানে আমাদের ফ্যাকাল্টিরা থাকবেন, আপনাদের ব্যাচে অন্য পার্টিসিপেন্টস যারা আছে তারা সবাই থাকবে। তো ওইখানে আবার আপনার যে সেশনটা আপনি নিচ্ছেন সেটাতে ফিডব্যাক দেয়া হবে, এন্ড হচ্ছে ওইটার উপরে আলাদা একটা মার্ক থাকবে যেটা আপনার ফাইনাল অ্যাসেসমেন্টে গিয়ে রিফ্লেক্ট করবে আর কি। এন্ড এরপরে আমাদের যে ক্যারিয়ার গাইডলাইন এন্ড কনসালটেন্সি যে বিষয়টা থাকে ওইটাও থাকে। আমরা খুব বেশি ডিটেইলে আউটলাইন নিয়ে আসলে আলোচনা করতেছি না, এইটা পিপিটি যেটা আছে এবং আমাদের কোর্সের আউটলাইন যেটা আছে ডিটেলটা, ওইটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দিব, সো দ্যাট ওইখান থেকে যাতে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। আমরা একটু কুইক শেষ করবো আর কি, কজ আমার কমিটমেন্ট ছিল যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো আর কি সেশনটা। এই যে সার্টিফিকেটটা আর কি আমাদের, যারা এই টিচার ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করবে তারা এই ধরনের একটা সার্টিফিকেট পেয়ে যাবে। সার্টিফিকেটটা বোথ প্রিন্টেড এন্ড হচ্ছে সফট কপি, যেটা 2টা ভার্সনে আমরা প্রোভাইড করি। সো আমাদের সার্টিফিকেটে একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, আহ, বিষয় আছে, সেটা হচ্ছে এই যে কিউআর কোডটা, যেটা সার্টিফিকেট একটা কর্নারে দেখতে পাচ্ছেন আশা করি। তো এই কিউআর কোডটা, এইটা হচ্ছে আহ অনেক জায়গায় থাকে যে আমাদের গত, এই জিনিসটা আগে ছিল না, লাস্ট ইয়ার আমরা 2 বছর হচ্ছে মোটামুটি এটা ইন্টিগ্রেট করছি। তো আমাদের এখান থেকে আগে যারা কোর্স কমপ্লিট করে যেত অনেকেই বলতো যে স্যার আপনাদের এখান থেকে তো কোর্স কমপ্লিট করেছি, কিন্তু আমি যে স্কুলে সার্টিফিকেটটা জমা দিচ্ছি তারা আরেকটা ডকুমেন্ট চাচ্ছে, লাইক হচ্ছে রেফারেন্স বা হচ্ছে এই টাইপের একটা লেটার চাচ্ছে, যেটা আমাদের প্রতিষ্ঠানের লেটার হেড থেকে ইস্যু করা প্রুফ হিসেবে যে উনি আসলেই কোর্সটা কমপ্লিট করেছে। তা আমরা ওই জিনিসটা হ্যাসেলটা কমানোর জন্য এই ডিজিটাল প্রসেসটা ইন্ট্রোডিউস করি। এবং এইটা আহ বাংলাদেশে না শুধু, এটা লাকিলি হচ্ছে গিয়ে দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে, যে আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে ওইখান থেকেও গ্রাজুয়েটরা যারা দেশের বাইরে যাচ্ছে, ওনারা কি করতেছে ওইখানে সাবমিট করার পরে ওই অথরিটি ইনস্ট্যান্ট চেক করে দেখতে পারতেছে যে এইটা কি ভ্যালিড কিনা, সো এই প্ল্যাটফর্ম আদৌ এক্সিস্ট করে কিনা, এই এই টাইপের আর কি। সো এই ধরনের অ্যাক্সেস পাচ্ছে, এই ফ্যাসিলিটিস গুলো এই সার্টিফিকেটটা থেকে নিতে পারেন আর কি। যে কারণে এটা অনেকটা মানে লাইফ সেভার টাইপের হয়ে গেছে আর কি। সো দেশের বাইরে যাবেন বা কোথাও অ্যাপ্লাই করবেন, আপনাকে ডকুমেন্টের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি সার্টিফিকেট এটা সাবমিট করে দিলে ওনারা ইনস্ট্যান্ট চেক করে ভেরিফাই করে ফেলতে পারবে আর কি। সো এই টাইপের একটা সার্টিফিকেট আমরা দিচ্ছি।
এন্ড আমি যেটা বলতেছিলাম যে আমরা যে জব প্লেসমেন্টের যে সাপোর্টটা দেই, জব প্লেসমেন্টটা বেসিক্যালি আমরা আমাদের নিজেদের একটা আফটার স্কুল প্রোগ্রাম আছে, প্রি স্কুল আছে। ওইখানে দেখা যায় যে রেগুলারলি হয়তো প্রতি ব্যাচ থেকে হয়তো একজন দুইজন করে নেওয়া যায়, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মটাতে আমাদের হিউজ টিচারের রিকোয়ারমেন্ট থাকে। বাট যেহেতু একটা কোর্সের মধ্যে 50 জন 60 জন করে পার্টিসিপেন্টস থাকে, তো দেখা যায় যে তাদেরকে অন্য বিভিন্ন পার্টনার যে স্কুল আছে আমাদের, সেগুলোর থ্রুতে জব প্লেসমেন্টের জন্য ফ্যাসিলিটি দিতে হয় আর কি। তা আমাদের নেটওয়ার্কে এখন পর্যন্ত 500-র বেশি স্কুল কানেক্টেড আছে, যাদের মধ্যে থেকে ডিরেক্টলি 100+ স্কুল আছে যারা আমাদের থেকে ট্রেনিং নিয়েছে সার্ভিস। তো তাদের সাথে আমাদের বেশ ভালো একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। এন্ড তারা যখন টিচার হায়ার করে আমাদেরকে জানায় যে আমরা এরকম টিচার খুঁজছি, তো আপনাদের এখানে যদি কোনো গ্রাজুয়েট থাকে তাদেরকে আপনারা রেফার করতে পারেন, রেকমেন্ড করতে পারেন, অর অ্যাপ্লাই করতে বলতে পারেন। তো আমরা যেটা করি, কিছু কিছু পার্টিসিপেন্টস আছে যারা খুবই ভালো করে প্রত্যেকটা ব্যাচে, তাদেরকে ডিরেক্ট রেফার করার জন্য আমরা কাজ করি। আর পাশাপাশি এই যে বিভিন্ন স্কুল থেকে যখন জব অ্যানাউন্সমেন্ট গুলো আসতেছে, তখন ওইগুলো আমরা এই গ্রুপ গুলাতে শেয়ার করে দিচ্ছি, আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইগুলাতে, সো দ্যাট ওইখান থেকে যেন টিচাররা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে জবের সুযোগ পেয়ে যেতে পারে। তো এইভাবে আমরা কাজ করতেছি। অ্যান্ড কোর্স ফিসটা নিয়ে মনে হয় অনেকের আগ্রহ থাকবে যে এই কোর্সের ফি কত টাকা, কিভাবে জয়েন করবো, এই টাইপের। তো আমাদের কোর্সের রেগুলার ফিটা হচ্ছে 12,000 টাকা 3 মাসের জন্য, এবং প্লাস জব প্লেসমেন্টের যে সাপোর্ট টাপোর্ট থাকে ওইগুলো সবকিছু সহ আর কি। বাট ওইটা লাস্ট 3 মাসের জন্য, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যে ব্যাচগুলো আমাদের হবে, এই সময়টাতে যেহেতু টিচাররা অ্যাভেলেবল থাকে এবং অনেক স্কুল থাকে যারা হচ্ছে গিয়ে নতুন টিচার হায়ার করে, তো এই টাইমটার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টটা দিচ্ছি আর কি, 8,000 টাকা। এন্ড সেটাও আবার আপনার দুইটা ইনস্টলমেন্টে দেওয়ার ফ্যাসিলিটিটা আছে। লাইক হচ্ছে এখন আপনি 4,000 দিয়ে স্টার্ট করে বাকিটা আবার 1 মাস পরে 1.5 মাস পরে দিতে পারবেন আর কি, এই ধরনের ফ্যাসিলিটি থাকে। ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকলে তাদের জন্য একটা স্কলারশিপ থাকে আমাদের, ওইটা যদিও লিমিটেড, তারপরেও যদি এখানে কেউ থেকে থাকেন যিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি জয়েন করার জন্য ইন্টারেস্টেড, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, গ্রুপের মেসেজ অপশনটা অ্যাক্টিভ করে দিব আমরা। ওইখানে আপনারা জানাতে পারবেন, জানালে আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। এন্ড পেমেন্টও ওই যে অনলাইনেই করে ফেলা যায়, সো ফিজিক্যালি সরাসরি কোথাও আপনাকে আসতে হচ্ছে না, জ্যাম ট্যাম এগুলা পার করে বিকাশ, ব্যাংক কার্ড, এইগুলোর মাধ্যমে পেমেন্ট করে ফেলতে পারবেন। আর স্কুল থেকে যদি কেউ থেকে থাকেন, যে আপনি হয়তো কোনো একটা স্কুলে অলরেডি আছেন, আপনার স্কুলে আরো 2-3 জন টিচার আছে, 4-5 জন আছে যাদেরকে নিয়ে আপনি ট্রেনিংটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্কুলের জন্য আমাদের বিভিন্ন কাস্টমাইজড অফার থাকে, সেইটা আপনারা গ্রুপে মেসেজ দিয়েও পরে জেনে নিতে পারবেন আর কি। এন্ড আমাদের নেক্সট যে ব্যাচটা, এটা শুরু হচ্ছে অক্টোবরের 28 তারিখ থেকে। এটার উইকলি ক্লাস থাকবে হচ্ছে প্রতি মঙ্গলবার রাতে 8টা থেকে 10টা পর্যন্ত, তো 2 ঘন্টা করে ক্লাসের ডিউরেশন। প্রতি সপ্তাহে একটা করে মঙ্গলবারে ক্লাস থাকতেছে, 10টা লাইভ ক্লাস হবে। এই ছিল মোটামুটি কোর্স সম্পর্কে বিস্তারিত, আমি যতটুকু চেষ্টা করেছি আসলে শর্ট টাইমে শেষ করার জন্য। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা কাইন্ডলি একটু কোয়েশ্চেন গুলো নিব। এন্ড হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিচ্ছি, সো দ্যাট যদি কেউ কোর্স করার জন্য ইন্টারেস্টেড থাকেন এবং আরো ডিটেইলে কথা বলতে চান, কোর্সের ফ্যাসিলিটিস গুলো নিয়ে জানতে চান, সেক্ষেত্রে গ্রুপে জাস্ট একটু ইন্টারেস্টেড লিখে মেসেজ দিয়ে রাখবেন যে আপনি কোর্সটা করার জন্য ইন্টারেস্টেড। আমাদের টিম থেকে আপনাকে আগামীকালকে কল করে আরো বিস্তারিত তথ্য শেয়ার করবে। এন্ড এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে কাইন্ডলি একটু আমাকে এখানে আস্ক করবেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার জন্য আনসার দিয়ে। ভাইয়া আমার সো একটা কোশ্চেন এনিওয়ান? জি, এন্ট্রি তাসনিম লেভেলের মিস। হবে, ওনাদের আসলে আপনারা ধরেন অ্যাসেসমেন্ট লেভেল বা যেগুলো ছিল আর কি, ওগুলো যদি পার করার পরে আপনারা হুম। যে এখানে রেফার করবেন, একদম ফ্রেশার টিচারদের স্যালারি রেঞ্জ এরকম প্রি থেকে যেটা বললেন 5-6 পর্যন্ত মনে হয়, ওইটাতে কত রেঞ্জ ধরা হয়? আচ্ছা, এইটা আপু ডিপেন্ড করে স্কুলের উপরে বা হচ্ছে গিয়ে যে ইনস্টিটিউটে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে। এইটা এমন যদি হয় যে আপনার লোকাল লোকাল কিন্ডার গার্ডেন স্কুল, লাইক হচ্ছে গিয়ে জেলা শহরে যেগুলো থাকে, বা ধরেন যে সিটিতেই বিভিন্ন লোকাল ছোট ছোট স্কুল যেগুলো থাকে, 100-150 বাচ্চা নিয়ে চলে বা 70-80টা নিয়ে চলে, এই ধরনের স্কুল হলে ওটাতে খুবই কম স্যালারি দেয়। কম বলতে সেটাও হচ্ছে গিয়ে ধরেন কত 8-10 হাজার টাকা ম্যাক্স, এই টাইপের। বাট একটু ভালো মানের স্কুল যেগুলা, ওই স্কুলগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, একদম ইনিশিয়ালি স্টার্টিং এ 12-15 হাজার টাকা এরকম আর্ন করা যায় আর কি। তো পাশাপাশি আবার টিচার হিসেবে আরো এডিশনাল কিছু ইয়ে থাকে, সুযোগ থাকে কন্ট্রিবিউশনের।
লাইক অনলাইনে বিভিন্ন জায়গাতে ক্লাস নেয়া। এখন কিন্তু অনলাইনে প্রচুর প্ল্যাটফর্ম ওপেন হয়েছে। আমাদের নিজেদের, আমি যেটা বলতেছিলাম যে কিডস টাইমের আমাদের আফটার স্কুল প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে মজারু নামে একটা ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে। ওদের মনে হয় প্রায় 150-র মতো বা 200-র মতো এরকম অনলাইনে টিচার, এবং ওরা প্রতি মাসে 5 জন 10 জন করে নতুন নতুন টিচার নেয়, অনলাইনে ক্লাস নেয় যারা আর কি ঘরে বসে এই টাইপের। এইটা ছাড়া আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, এডুটিকা আছে, তারপর হচ্ছে কেয়ার টিউটরস একটা আছে, যারা হচ্ছে গিয়ে যে বেস্ট টিউটর সার্ভিস প্রোভাইডার আর কি এই টাইপের। তো এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে, এক একটা প্ল্যাটফর্মের উপরে হচ্ছে গিয়ে এই আর্নিংস যেটা, স্যালারি যেটা, এইটা আসলে ভ্যারি করে আর কি। বাট এভারেজে ধরেন আপনি একটু মোটামুটি ভালো মানের স্কুলে যদি অ্যাপ্লাই করেন, সেইখানে মিনিমাম 12 থেকে 15 হাজার টাকা স্যালারি হয় আর কি। মানে অনলাইন প্ল্যাটফর্ম গুলা স্যালারি কেমন হয়, মান্থলি নাকি পার অনলাইন সেশন? প্ল্যাটফর্ম গুলোতে ম্যাক্সিমামই হচ্ছে আপু ওরা মান্থলি স্যালারি হিসেবে ইয়ে করে না, কাউন্ট করে না। ওদের ক্যালকুলেশন গুলা হয় হচ্ছে গিয়ে আপনার ব্যাচ হিসেবে। যে একটা ব্যাচে ধরেন যে 10 জন 15 জন বাচ্চা থাকে, তো আপনি যত বেশি ব্যাচের ক্লাস নেবেন তত বেশি আর্ন করবেন আর কি। তো অনলাইনের ক্লাস নিয়ে দেখা যায় যে পার ব্যাচে আপনার মিনিমাম 4-5 হাজার টাকা করে মান্থলি আর্ন করা যায়। তো আপনি ধরেন যে 5টা ব্যাচের যদি ক্লাস নেন, 5 হাজার টাকা করে হলে আপনার মান্থলি 25 হাজার টাকা ওইখান থেকে আসবে আর কি। তো ক্লাসের ডিউরেশনও খুব বেশি থাকে না, ওইরকম 1-1.5 ঘন্টা এরকম টাইপের থাকে আর কি, বা ম্যাক্স 2 ঘন্টা। সো 5-6 ঘন্টা টাইম স্পেন্ড করলে ডিজিটাল কিছু টুলস ইউজ করার টেকনিক বা স্কিলস থাকতে হয় তখন, লাইক এই যে জুম ইউজ করা বা গুগল ক্লাসরুম, এইটা এডিশনাল একটা স্কিল তখন থাকা লাগে আর কি। এইটা থাকলে তখন ইজিলি আপনি ধরেন যে ওই যে ওই প্ল্যাটফর্ম গুলাতে টিচার হিসেবে কাজ করে আর্ন করতে পারবেন এরকম। আর একটা প্রশ্ন ছিল ভাইয়া, মানে যারা হ্যাঁ, আমরা টিচিং sure. প্রফেশনে আছি তাদের জন্য কি এই কোর্সটা কেমন হবে? আর আমরা তো ডিপিএড কোর্স একটা করছি 1 বছর মেয়াদি, 10 মাস আচ্ছা, মেয়াদি। আহ এইটা এইটা একটু কঠিন বিষয় দরকার আপু। আছে নাকি? কজ কজ হচ্ছে কি যে অনেক টিচার আছেন যারা অলরেডি স্কিল্ড, যারা 7-8 বছর 10 বছর ধরে কাজ করতেছে টিচিং সেক্টরে, তাদের জন্য অনেক কিছুই থাকবে যে এগুলা আমি অলরেডি পারি, আমার হয়তো এটা জানার দরকার নাই। বাট পুরো কোর্সের মধ্যে কিছু না কিছু এরকম ছোটখাটো কিছু টপিক থাকবে যেই জিনিস হয়তো আপনার জন্য নতুন। সো ওইটার জন্য আমি ওই যে আমাদের যে কোর্সের আউটলাইনটা আছে আর ডিটেইল আউটলাইনটা আমি গ্রুপে শেয়ার করে দিব, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। দেখে দেন হচ্ছে কি আপনারা ডিসিশন নেন যে এইটা আচ্ছা, কি আদৌ আপনার জন্য কাজে দিবে কিনা। সো ইটস আপ টু ইউ। এন্ড দেন এরপরেও যদি আপনার কারোর সাথে কথা বলতে হয়, পরামর্শ নিতে হয়, সেক্ষেত্রে আমি গ্রুপে কানেক্টেড আছি, গ্রুপে মেসেজ দিতে পারেন, আমি অথবা আমার টিমে বাকি যারা আছে, আমাদের লার্নিং কাউন্সিলর, তারা আপনার সাথে সরাসরি কথা বলে আপনাকে হেল্প করবে। এন্ড শুধু এইটা না, টিচার ট্রেনিং এর বাইরেও আমাদের বেশ অনেকগুলা কোর্স আছে, ছোট ছোট শর্ট কোর্স আছে ওয়েবসাইটে, 200-300 টাকা থেকে শুরু হয় ওই কোর্সের ফিস গুলা। তো ওই টাইপেরও কোর্স আছে, আপনার জন্য যেটা সুইটেবল আপনি ওইটা তখন পিক করে নিতে পারবেন আর কি। ও আচ্ছা, ঠিক আছে। জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? না হলে আমরা মনে হয় ক্লোজ করতে পারি, অলরেডি 9টা 20 বেজে গেছে। তো রেকর্ডিংটা প্রসেস হয়ে গেলে এটা আমরা গ্রুপে শেয়ার করে দিব, ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর কি পরবর্তীতে, যদি কেউ মিস করে থাকেন শুরুর দিকে কোনো কিছু। এন্ড লাস্ট কল, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি শেয়ার করবেন। 1 মিনিট একটু আমরা দেখি, তো যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করে ফেলবো আজকে সেশনটা। সালমা জেরিন আপা কোয়েশ্চেন করেছেন একটা, প্রি স্কুল বা ডে কেয়ারের স্যালারি কেমন হয়? আপু এটা অলরেডি বলেছি, প্রি স্কুল বা ডে কেয়ার গুলা যেগুলো আছে এইগুলাতে যদি সিটির মধ্যে হয়, সেক্ষেত্রে এইটার আপনার একটু ভালো মানের হইলে 12,000 15,000 টাকা এরকম স্যালারি রেঞ্জ হয় আর কি, মিনিমাম স্টার্টিং টাইমটাতে আর কি। আর যদি একদম লোকাল কিন্ডার গার্ডেন স্কুল হয় যেগুলাতে, এইটা বাই দ্য ওয়ে এইটা হচ্ছে মেজার করার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে অমুক স্কুলের ফিস কত, যে বাচ্চারা কত টাকা মান্থলি ফিস দেয়, তো তখন আপনি একটু আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ, যদি মান্থলি ফিস এরকম হয় যে 300-500 টাকা, সেক্ষেত্রে ধরে নেবেন যে ওই স্কুলগুলা 5,000 টাকার আশেপাশে একটা অ্যামাউন্ট হচ্ছে গিয়ে টিচারকে মান্থলি পে করে। আর যদি এরকম হয় যে 1,000 1500 2000 বা এর থেকে বেশি মানে ইয়ে করতেছে, পে করতেছে বাচ্চারা, প্যারেন্টরা, সেক্ষেত্রে তখন ধরে নেবেন যে হ্যাঁ, এই স্কুলগুলোতে টিচারদের স্যালারি একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে আর কি। বাট
ওয়ার্স রিয়েলিটি হচ্ছে গিয়ে বাংলাদেশে টিচাররা সবচাইতে কম আর্ন করে আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে গার্মেন্টস এমপ্লয়ি যারা আছে তাদের থেকেও কম। সো ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। বাট হ্যাঁ, ডেফিনেটলি যে অন্য যে সুযোগগুলো আছে, ইয়ের প্ল্যাটফর্ম যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম এন্ড বাকি যে ইয়েগুলো আছে, এইগুলাতে যদি আপনারা জয়েন করতে পারেন, একটু স্মার্টলি মুভ করতে পারেন, এন্ড ডেফিনেটলি যে যে নতুন নতুন বিভিন্ন ইনোভেশনস হচ্ছে, এইগুলা যত তাড়াতাড়ি আপনারা আহ, নিজেরা শিখে নিতে পারবেন, এটার সাথে কোপ আপ করে আগায় যেতে পারবেন, তত আপনাদের আবার আর্ন করার স্কোপ গুলা বাড়বে। তো স্কুলে হয়তো আপনি অলরেডি কাজ করতেছেন, স্কুলে আপনি একটা স্যালারি পাচ্ছেন, বাট এটার পাশাপাশি তখন দেখা যাবে যে হ্যাঁ, আপনি অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস ক্লাস নিয়ে আরো এক্সট্রা কিছু আর্ন করতে পারতেছেন। আমাদের এরকম অনেক গ্রাজুয়েট আছে, আমরা ওই যে যেটা বলতেছিলাম না যে 32 না 30 হাজারের মতো গ্রাজুয়েট যারা কোর্স কমপ্লিট করছে আমাদের এখান থেকে, ওইখানেও দেখা গেছে যে অনেকেই আছে দেশে বিভিন্ন স্কুলে টিচার হিসেবে কাজ করতেছে, আবার অনলাইনেও যে প্ল্যাটফর্ম গুলো আছে, শুধু বাংলাদেশে না বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্মেও তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো বা হচ্ছে ম্যাথ শেখানো এই টাইপের বিভিন্ন আহ ইয়েতে প্রোগ্রামের মধ্যে টিচার হিসেবে কাজ করতেছে আর কি। ওইটাও বাংলাদেশে বসে করতেছে, সো আর্ন করতেছে ডলারে, এন্ড যেটার ডেফিনেটলি ভ্যালু বেশি আর কি। সো এই ধরনের বেশ কিছু অপরচুনিটিস আছে, ওইগুলাও আপনারা পরবর্তীতে তখন এক্সপ্লোর করতে পারবেন। এন্ড এইগুলো নিয়ে আমরা আরো ডিটেইলে আলোচনা করি আমাদের যে ক্যারিয়ার গাইডলাইনের যে সেশন গুলো থাকে, ওইখানে এই বিষয়গুলো নিয়ে তখন আরো ডিটেইলে আলোচনা করা হয় আর কি। সো আই হোপ মোটামুটি সবার কোয়েশ্চেনের আনসার দিতে পেরেছি। বাট এর পরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দেওয়া হয়েছে, ওইখানে আপনার কোয়েশ্চেন গুলা কাইন্ডলি শেয়ার করবেন। অ্যান্ড আমরা আগামীকাল আমাদের টিম থেকেও আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে। সো ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। মিটিংটা এন্ড করে দিচ্ছি ভাই।